আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে আহ, খুবই আপনাদেরকে স্বাগতম। আমি হচ্ছি আর্মচেয়ার ফিলোসফার, এটা হচ্ছে আমার ছদ্মনাম। আহ, আমি খুব রিসেন্টলি এক বাঙ্গু নাস্তিকদের সাথে আহ, একটা ডিবেট করার উদ্যোগ নিয়েছিলাম, এবং ডিবেটের টপিক ছিল যে আমাদের যে মানে আমাদের যে চেতনা, মানে আমাদের যে কনসাসনেস, আমাদের যে অনুভূতি, এটা কি সায়েন্স দ্বারা এক্সপ্লেনেশন করা সম্ভব নাকি না? এটা কি সায়েন্স দ্বারা এটাকে আপনি এটা যথেষ্ট ভাবে এক্সপ্লেন করতে পারবেন কিনা? এটাকে আপনি সাফিসিয়েন্ট এক্সপ্লেনেশন করতে পারবেন কিনা? আহ, বা কোনো ফিজিক্যাল প্রসেস দ্বারা আপনি কি এটা পুরোপুরি এক্সপ্লেনেশন করতে পারবেন কিনা? তো আমার পজিশন ছিল যে না, এটা এক্সপ্লেন করা সম্ভব না। এবং যারা বাঙ্গু নাস্তিক ছিল তাদের পজিশন ছিল যে আহ, না, এটা সায়েন্স দিয়ে এক্সপ্লেন করা পসিবল, এটা পিওরলি ফিজিক্যাল প্রসেস দিয়ে আপনি ইজিলি এক্সপ্লেন করতে পারবেন। তো এখন এই আর্গুমেন্টটা কিন্তু আমার বানানো না, এরকম আসলেই সায়েন্টিস্ট আর ফিলোসফাররা একটা আর্গুমেন্ট ইউজ করে, সেটা হচ্ছে দ্য হার্ড প্রবলেম অফ কনসাসনেস। সায়েন্টিস্ট অ্যান্ড ফিলোসফাররা এটা রেকগনাইজ করে যে কনসাসনেসকে আপনি কোনো ফিজিক্যাল প্রসেস দিয়ে পুরোপুরি এক্সপ্লেন করতে পারবেন না। হ্যাঁ, আপনার ব্রেন কনসাসনেস জেনারেট করতে ইনভলভড, কিন্তু এটা হচ্ছে যে আহ, আসলে কি এটা ব্রেন ছাড়া আর অন্য কোনো প্রসেস এখানে ইনভলভ আছে কি নেই, এটা হচ্ছে একটা বিতর্কের বিষয়। তো যাই হোক, আহ, এখন এটার সাথে নাস্তিকতার সম্পর্ক হচ্ছে যে এখন কনসাসনেস এক্সপ্লেন করতে হইলে যে ফিজিক্যাল প্রসেসের বাইরেও কোনো কিছু প্রয়োজন হইতে পারে, এটা একজন নাস্তিক আহ, সাধারণত মেনে নিতে চাইবে না। কারণ আহ, আপনি যখনই মেনে নিবেন যে ফিজিক্যাল প্রসেসের বাইরেও কোনো এক্সপ্লেনেশন থাকতে পারে, তখন আপনার এটাও কনসিডার করতে হবে যে একটা সৃষ্টিকর্তা বা একটা গড এক্সিস্ট করতে পারে। তাই একটা নাস্তিক সাধারণত ন্যাচারালিস্ট হবে, এবং সে কখনো মেনে নিতে চাইবে না যে কোনো কিছু এক্সপ্লেন করতে একটা ফিজিক্যাল প্রসেসের বাইরে কোনো কিছু ইউজ করতে হইতে পারে, বা ফিজিক্যাল প্রসেসের বাইরে কোনো কিছু ইনভলভ থাকতে পারে। তো এখন আহ, আহ, আমি তিনটা পয়েন্ট এখানে আপনাদেরকে বলতে চাই। যে আমি এই বিষয়ে কমেন্ট করব না যে আমি ডিবেটে জিতে গেছি নাকি হেরে গেছি, এটা আপনারা নিজেরা ডিসাইড করবেন। বাট আমি মনে করি যে টু সাম এক্সটেন্ট আমার এই ডিসকাশন বা এটা ডিবেট বা ডিসকাশন এটা সাকসেসফুল ছিল। কারণ হচ্ছে যে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাইতেছেন, স্ক্রিনে দেখেন একজন লেখছে যে আহ, 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 যে অমিত ভাই, আপনি তো মুমিনীয় যুক্তি দিতেছেন। আহ, আল্লাহর পক্ষে এখন কোনো প্রমাণ নাই, কিন্তু আহ, পরে প্রমাণ আসবে। এখানে হচ্ছে যে আহ, মানে ওই বাঙ্গু নাস্তিকদের অডিয়েন্স, নিজস্ব অডিয়েন্সই ওদেরকে মনে করেন যে পচাইতেছে। কারণ তারা আইডেন্টিফাই করতে পারছে যে আহ, যে বাঙ্গু নাস্তিকরা, মানে যার সাথে আমি ডিবেট করছিলাম, অমিত সাহেব, সে হচ্ছে যে আপনার স্ট্রং যুক্তি দিতে পারতেছিল না। এখন তারা তো আহ, ধার্মিক লোকদেরকে কটূক্তি করে যে তারা বলে যে হ্যাঁ, এখন সৃষ্টিকর্তার প্রমাণ নেই, পরে পাওয়া যাবে। কিন্তু এই ডিবেটে তারা ওই ধার্মিক লোকদের মতোই দুর্বল, মানে তারা যেসব ধার্মিক লোকদেরকে নিয়ে আসে, তারা যেরকম কথাকথিত দুর্বল যুক্তি দেয়, এই ডিবেটে তারাই হচ্ছে যে ওদের মতো দুর্বল যুক্তি দিচ্ছিল। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে লেখছে যে মুমিনীয় যুক্তি দিতেছেন। তো এখানে মুমিন শব্দটাকে কিন্তু একটা আনফরচুনেটলি, খুবই দুঃখজনক ভাবে একটা কটাক্ষ হিসেবে ব্যবহার করছে। কিন্তু এতে কি বোঝা যায়? এই লোক হইতেছে তার মানে নাস্তিক, কারণ একটা মুসলমান কখনো এরকম মুমিনীয় শব্দকে কটাক্ষ হিসেবে ব্যবহার করবে না। মানে একজন নাস্তিক হয়ে, একজন ওদের অডিয়েন্স মেম্বার হয়ে, একজন নাস্তিক হয়ে ওরা হচ্ছে যে আহ, আহ, আপনার নাস্তিকদেরকে, মানে বাঙ্গুর নাস্তিকদেরকে পচাইতেছে। মানে আমি যে চিন্তার বীজ, এটা আমি একজন নাস্তিকের মাথায় বুনে দিতে পেরেছি। এখন হয়তো একজন নাস্তিক আমার পক্ষে কমেন্ট করলে আরো হয়তো 10 জন আমাকে গালিগালাজ করছে, বাট সেটা সমস্যা নেই। আমি যে এক দুইজনের মাথায় যদি বীজ বুনে দিতে পারি, জাস্ট একজনের মাথায় যদি বীজ বুনে দিতে পারি, বা এক দুইজন, সেটাই হচ্ছে আমার জন্য সাকসেস। তাই এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ডিবেটে মানে যে নাস্তিক যে দলটা ছিল, তারা খুবই একটা আনএথিক্যাল কাজ করেছে। সেটা হচ্ছে যে একটা ডিবেট মানে কি ওয়ান ভার্সেস ওয়ান, এখানে একটা থার্ড পার্সন ইনভলভ হওয়া কিন্তু খুবই আনএথিক্যাল। কারণ দুইজন, টু ভার্সেস ওয়ান ইজ নট ফেয়ার।
কিন্তু এখানে লাস্টের দিকে যখন দেখা যাইতেছিল যে অমিত তার পজিশন কিভাবে হয়তো ডিফেন্ড করতে পারতেছে না, তখনই ওই যে আপনার ফারাজ অর্ণব নামের একজন, ফারাজ, সে হচ্ছে যে আপনার ইনভলভ হয়েছিল। সে ইনভলভ হয়েছিল সে আমাকে বারবার ইন্টারাপ্ট করছিল, এবং সে আমার সাথে একটা গন্ডগোল করার অপচেষ্টা করেছিল, যে সে জানতে চাইছিল আমি বায়াসনেস এই ওয়ার্ডটা কেন ইউজ করলাম। মানে আমার ইউজ করা উচিত ছিল যে প্রি কনসিভড নোশন। এখন এটা একটু জটিল হয়ে যায় আমি জানি, কিন্তু মূল কথা হলো যে সে আমাকে জিজ্ঞেস করতেছিল আপনি আহ, কি কি বলবো, যে একটা উদাহরণ যদি দিতে হয় তাহলে আমি বলবো যে আপনি লাউ ওয়ার্ডটা না ইউজ করে কদু কেন ইউজ করলেন, বা আপনি হইতেছে যে হাতি না ব্যবহার করে ঐরাবত শব্দটা কেন ব্যবহার করলেন। মানে একটা শব্দ কেন ব্যবহার করলাম এটা নিয়ে তো এত গ্যাঞ্জাম পাকানোর কোনো প্রয়োজন নাই। তার উপর দিয়ে আপনি থার্ড পার্সন, আপনি কেন ইনভলভ হইতেছেন? যেই লাউ সেই তো কদু, একটা ওয়ার্ড নিয়ে তো এরকম করার কোনো প্রয়োজন নাই। এটা হলো 2 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বার একটা পয়েন্ট, যে জিনিসটা আমার কাছে, মানে পুরো ডিবেটটা আমার কাছে একটা পজিটিভ জিনিস মনে হয়েছে, কিন্তু লাস্টে একটা মানে এই যে এই ইন্টারাপশনটা আমার কাছে নেগেটিভ মনে হলো। আরেকটা জিনিস নেগেটিভ মনে হয়েছে যে ডিবেটের লাস্টের দিকে এসে অমিত সাহেব আমার কাছ থেকে কনসাসনেস বা চেতনা বা অনুভূতি এর একটা সংজ্ঞা চেয়েছিল, এবং আমি একটা সংজ্ঞা দাঁড়া করে ওনাকে সংজ্ঞাটা দিলাম, এবং তার ওই সংজ্ঞাটা পছন্দ হয়নি। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার তো, সে আমাকে বললো যে পরের দিন আরো একটা শক্তিশালী সংজ্ঞা নিয়ে আসতে হবে। তখন আমি তাকে বললাম যে আহ, ঠিক আছে, আমার সংজ্ঞাটা যেহেতু আপনার পছন্দ হয় নাই, তো আপনি হচ্ছে যে একটা সংজ্ঞা দেন, আপনার কাছে কি কোনো সংজ্ঞা আছে? তখন উনি বলল যে না, আমার কাছে কোনো সংজ্ঞা নেই। তো এখানে একটা মজার বিষয়, আপনার কাছে সংজ্ঞা নাই অথচ আপনি বলতেছেন আমার সংজ্ঞা হইতেছে গ্রহণযোগ্য না, আরো শক্তিশালী সংজ্ঞা লাগবে। আর আপনি একটা জিনিসের সংজ্ঞা দাঁড়া করাইতে পারতেছেন না, তার মানে হইতেছে যে আপনি জানেন না এটা কি। তাহলে আপনি যেহেতু, আপনি যেটা জানেন না, আপনি জানেনই না যে কনসাসনেস জিনিসটা কি, তাহলে এটা আপনি কেমনে বলতে পারেন যে এটা একটা ফিজিক্যাল প্রসেস দিয়ে এটা এক্সপ্লেন করা সম্ভব? আপনি তো জানেনই না। এটা হইতেছে যে ডিবেটের শেষের দিকে এই সংজ্ঞা নিয়ে কথাটা হয়েছে। তাহলে এখন কিন্তু আমার কাছে এটা মনে হলো যে ডিবেটের শেষে এসে সে বলতেছে তার কাছে কোনো সংজ্ঞা নেই। তাহলে আপনার কাছে যদি সংজ্ঞাই নেই, তাহলে এতক্ষণ ডিবেটটা কেন করলেন? আপনি তো জানেনই না যে এটা কি। তাহলে এটা আপনি কিভাবে এক্সপ্লেন করতেছেন, ফিজিক্যাল প্রসেস দিয়ে বা নন ফিজিক্যাল প্রসেস দিয়ে? তো আপনি যে জিনিসটা জানেন না সেটা আপনি এক্সপ্লেন করেন কিভাবে? তো এই কয়েকটা জিনিস আমার কাছে মনে হলো যে তুলে ধরা প্রয়োজন। আর লাস্টে একটা পয়েন্ট আমি বলতে চাই, আমার একটা সেন্টেন্স অডিয়েন্সকে একটু কনফিউজ করতে পারে। আমি বলেছিলাম যে কনসাসনেস হচ্ছে ফিজিক্সের অধীনে, এটা ফিজিক্সের বাইরে না। এটা আমি মিন করেছি যে কনসাসনেস যদি ফিজিক্সের মানে আহ, মানে ফিজিক্যাল প্রসেসের বাইরে কোনো কিছু হয়েও থাকে, আর যদি মনে করেন ফিজিক্সের বাইরে মেটাফিজিক্স হয়ে থাকে, আহ, এটা কিন্তু নেসেসারিলি মিন করে না যে সে ফিজিক্সের সাথে সংঘর্ষ করবে বা কোনো ফিজিক্যাল প্রসেসকে সে ইন্টারাপ্ট করবে। এটা ফিজিক্যাল প্রসেসের সাথে প্যারালাল ভাবে চলতে পারে, পাশাপাশি চলতে পারে, উইদাউট এনি ইন্টারাপশন, উইদাউট এনি ডিসরাপশন, উইদাউট এনি কোলিশন, উইদাউট এনি ভায়োলেশন অফ দ্য লস অফ ফিজিক্স। আপনারা যেমন রাস্তায় দেখেন মাঝে মাঝে দুইটা গাড়ি বা দুইটা হুন্ডা পাশাপাশি চলতে পারে প্যারালালি, তারা কিন্তু পাশাপাশি চলতেছে, তার মানে এই না যে তারা ধাক্কা খাবে একে অপরের সাথে। তো এইগুলো ছিল বিষয়, আপনারা ডিবেটটা দেখেন এবং আপনারা নিজেরাই ডিসাইড করেন যে ডিবেটের আউটকাম কি বা ডিবেটটা আপনার কেমন লাগলো। আশা করি ভবিষ্যতেও এই চ্যানেলে আরো আমরা ভিডিও দিতে পারবো। এবং আমাকে এই ভিডিওটা এডিট করতে সাহায্য করেছেন হলো আমাদের ফয়সুল আলম ভাই। উনাকে ছাড়া এটা পসিবল হতো না। এবং উনিও আপনার আহ, আসিফ মহিউদ্দিনের সাথে আহ, আহ, অনেকবার কনভারসেশন করেছিল। তাই আমি উনাকে একটু কমেন্ট করতে আমি রিকোয়েস্ট করব যে আহ, উনার অনুভূতি কি বা উনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতো খুবই সংক্ষেপে। হ্যাঁ, ফিলোসোফার ভাই। হ্যাঁ, ফয়সল ভাই বলেন, শুনতে পাচ্ছি। আহ, আমি আসলে আপনাদের ওই কনভারসেশনটা পুরোটা শুনিনি এখনো। তো হুম। ওই কারণে আমি বেশি কমেন্ট করতে পারছি না আর কি। আহ, এখন হুম। যতটুকু কনভারসেশন হয়েছে আপনাদের মধ্যে সেটা হুম। পাবলিক শুনে শুনুক, আগে শুনে তারা ডিসাইড করুক যে এটা কেমন হয়েছে। তবে আমি যেটা যতটুকু শুনেছি, আমি মনে হয় 10 মিনিটের মতো শুনেছি, তার মধ্যে আমার কাছে আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে। তো দেখা যাক, পাবলিক পুরোটা শুনে ডিসাইড করুক। হ্যাঁ, আর আমি আরো একটা জিনিস বলতে চাই যে এটা যেহেতু
নাস্তিকদের চ্যানেল ছিল, ওদের চ্যানেলে যে আমি যেহেতু ওদের সাথে ডিবেট করেছি, আমি খুব বেশি অ্যাগ্রেসিভ হতে পারিনি বা আমি খুব বেশি স্ট্রংলি কথা বলতে পারিনি, কারণ আহ, ঠান্ডা বাস দিতে হয়েছে, গরম বাস দিতে পারিনি। গরম বাস দিতে গেলে ওরা 4-5 জন একসাথে আসতো, গ্যাঞ্জাম করতো, গন্ডগোল করতো, মিউট করে দিত, রিমুভ করে দিত। বুঝছে না, তারা তো মনে করেন যে সুযোগ পাইলেই দুর্ব্যবহার করে। তাই তারা যেন এরকম কোনো দুর্ব্যবহার করার সুযোগ না পায়, এই জন্য আমি অত্যন্ত মিষ্টি ভাষায়, অত্যন্ত ঠান্ডা, নর্ম নম্র এবং আপনার বিনয়ের সঙ্গে কথা বলে ওদেরকে একটা ঠান্ডা বাস দিয়ে দিয়েছি, বুঝছেন না, বা গরম বাস দিতে পারিনি। তো আপনারা যদি আহ, আম, আপনাদের মাথায় যদি এটা এসে থাকে আমি এত নরম ভাবে কেন কথা বলছি ওদের সাথে, আহ আহ, সেটার কারণ হচ্ছে এইটা। কিন্তু বাঁশের জায়গায় বাঁশ আছে, সেটা হতে পারে ঠান্ডা বা একটু নরম বাঁশ, বাট বাঁশ কিন্তু একটা গেছে। ওই আপনি স্ক্রিনে কমেন্টটা দেখিয়ে বুঝতে পারবেন যে বাঁশ জায়গা মতো পৌঁছাইছে। তো এটাই। তো আপনারা ভিডিওটা দেখেন। এক্স্যাক্টলি। আমি ওদের চ্যানেলে কয়েকবার গিয়েছিলাম, তো আমাকে ওরা ঠিক মতো কথা বলতে দেয়নি। তো আপনি হুম, যে ইয়ারটা পদ্ধতিটা অনুসরণ করেছিলেন, এটার কারণে আপনি দীর্ঘক্ষণ আলোচনা করতে পেরেছেন। তো এটা হুম। ঠিকই করেছেন, আপনি ভালোই করেছেন, না হলে হয়তো আপনাকে এত কথা বলতে দিত না। আলোচনা এতটুকু আহ, এ, আগাতে পারতো না আর কি, এক কথায়। আহ, হুম। আমি গিয়েছি, আমাকে খুব বেশিক্ষণ কথা বলতে দেয়নি, ওরা মিউট করে দিয়েছে অথবা আমাকে নিয়ে বিভিন্নভাবে সবাই মিলে একসাথে ধরেছে, এরকম আর কি। তো যাই হোক, সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। আহ, আহ, যে সেরোটোনিন হচ্ছে আপনার ডিপ্রেশনের জন্য নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। কারণ একটা লোকের ব্রেনের মধ্যে সেরোটোনিন বেড়ে যাচ্ছে এটা দেখে কিন্তু আপনি বুঝবেন না যে তার খুবই ইউফোরিয়া হচ্ছে বা ডিপ্রেশন কমে যেতেছে। এটা সেরোটোনিনের ভিত্তিতে আপনার বুঝার কোনো উপায় নেই। এটা আপনার তাকে আচ্ছা জিজ্ঞাসা আমি করতে একটা হবে যে আপনার আচ্ছা কেমন আমি একটা লাগছে। জিনিস বলি তো একটু। এখন যদি না সেরোটোনিন এখানে যদি আমি একটা এনাফ জিনিস হইতো বলি। তাহলে সেরোটোনিন দেখে আপনি বুঝে যেতেন। এগ্রিড। তো আমি কি আচ্ছা আমি একটা বুঝতে পেরেছি, পয়েন্টটা আপনার এই বুঝাতে ফ্যাক্টরটা পারছি? বুঝতে পেরেছি। তাহলে এখানে এখানে একটা জিনিস ক্লারিফিকেশনের দরকার। সেটা হচ্ছে আমি এরকম এই জিনিসটা, হুম, এই যে যেকোনো জিনিসই ধরুন আপনি চোখে দেখছেন, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখানে জানি একটা অ্যাকশন পোটেনশিয়াল সেখানে জেনারেট হচ্ছে, এই জিনিসটা আমরা জানি। যখনই আলো এসে পড়লো একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো। কিন্তু এর মানে এটা বলছি না যে শুধুমাত্র এই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করাটাই শুধুমাত্র এই দেখার জন্য নেসেসারি। এরকম কিন্তু নয়। এইখানে এটা একটা জি জি ভাইয়া, জি। মাল্টিফ্যাক্টোরিয়াল। আপনি এইখানে জি। সেরাটোনিন একটা সেরাটোনিনের সাথে আমরা একটা অ্যাসোসিয়েশন স্টাডি করে দেখেছি যে হ্যাঁ, সেরাটোনিনের সাথে সেরাটোনিন লেভেলের সাথে দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েশন। এরকম কি হয় যে সেরাটোনিন রিআপটেক ইনহিবিটর খেলেও এবং দেয়ার আর কেসেস যেখানে ডিপ্রেশন ঠিক হলো না? হ্যাঁ, অবশ্যই হয়। এরকম প্রচুর কেসেস আছে। যেখানে দেখবেন এটা এটা কিন্তু মানে অ্যান্টি ডিপ্রেশন ডিপ্রেশন এ আছে, দিলেই সাথে, সাথে সেরাটোনিন দিলেও আর সে ঝাঁপ দিয়ে হচ্ছে সে বলল, "না ভাই আমার কাছে আমার কোনো আর ইয়ে নেই।" প্রত্যেকটা মানুষ এরকম হলো? না, এরকম নয়। ব্যাপারটা এরকম না। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি এখান থেকে যে এই যে সমস্ত জিনিসগুলো এগুলো কোন রকম ম্যাজিক না। এরকম হতে পারে। কিছু, কিছু জিনিস ব্লাক বক্স এখনো পর্যন্ত আমাদের কাছে হতে পারে। যেমন ধরুন মেমোরি। এই মেমোরিটা কিভাবে সাজানো থাকে, কোথায়, কোথায় কিভাবে কাজ করে, কিভাবে একটা লং টার্ম মেমোরি সরি শর্ট টার্ম মেমোরি একটা লং টার্ম মেমোরিতে তৈরি হয়। এই মেমোরি গুলো কিভাবে ফর্ম করে। এই নতুন, নতুন মেমোরি একজন মানুষ যেরকম ওই সিনেমাটা দেখেছেন 'টোটাল রিকল 2070' সিনেমাটা দেখেছেন? আর্নল্ড ভাইয়া শোয়ার্জনেগার ছিল। আরেকবার বলবেন? টোটাল রিকল সিনেমাটার নাম কি বললেন? 2070 হ্যাঁ হ্যাঁ, টোটাল একটা জি জি, এটা দেখছিলাম, পরে একটা রিমেকও বানাইছিল এটার, ওই রিমেকটা অত বেশি হ্যাঁ, ভালো এটা হয়নি। একটা রিমেকও বানিয়েছে। আহ, রিমেকটা অতটা ভালো হয়নি। জি কিন্তু জি জি। আসলে রিমেকটা আমরা অলরেডি জানতাম তো যে কি ঘটনাটা হচ্ছে। তো সেজন্য ওটার মধ্যে এই সারপ্রাইজটা ছিল না। কিন্তু টোটাল রিকল যেটা আর্নল্ড শোয়ার্জনেগার যে সিনেমাটা ছিল, সেটার মধ্যে একটা অদ্ভুত সারপ্রাইজ জি। ছিল। তো সেখানে ওরা কি বলছে? বলছে যে আমরা একটা মেমোরি তৈরি করতে পারি। এখন সত্যি কি এটা সায়েন্স ফিকশন এর বাইরে এই মেমোরিটিকে আমরা সত্যিই তৈরি করতে পারি? uh, theoretically should be possible. আপনি যদি আমাকে বলেন যে এটা তো আপনি বললেন যে এটা একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া আর কিছুই না। কতগুলো নিউরনের সাইন্যাপস ছাড়া তো আর কিছুই না। তাহলে কি এই জিনিসগুলোকে কি আমরা আ রি মানে তৈরি করতে পারি? আনসার হচ্ছে এখনো পর্যন্ত না। এখনো পর্যন্ত আমার জানা মতো এরকম কোনো এক্সপেরিমেন্ট নেই যে একটা নতুন মেমোরি তৈরি করতে পারে। হ্যাঁ, মেমোরিকে আমি একটু করে বায়াস করতে পারি, মেমোরিকে ক্লাউড করতে পারি। সেই জিনিসগুলো করতে পারি। কিন্তু একটা নতুন মেমোরি তৈরি করতে পারি না। তার মানে কি মেমোরিটা
এই যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এবং নিউরনের সাইন্যাপস ছাড়া আর কিছুই না? আনসারটা হচ্ছে না, সেই জিনিসটা নয়। কেন? কারণ আমরা দেখি কোনো একটা ড্যামেজ হলে ধরুন কোনো একটা আ আ ব্রেনে যখন কোনো একটা ড্যামেজ হয়, কেউ একটা ট্রান্সিয়েন্ট ইসচেমিক অ্যাটাক এ ভোগে, বা ধরুন কারোর একটা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হলো, সেখানে কোথাও একটা ইসচেমিয়া হলো বা ইনফেকশন হলো, তখন তাদের মেমোরি লস হয়। তার মানে এই বা ধরুন এই ব্রোকাস এরিয়া, ওয়ার্নিক্স এরিয়া এগুলো তো নিশ্চয়ই জানেন। তা যখন কোনো একটা জি, জি। আ কোনো একটা কোনো একটা আ আ ইয়ে হয়, যখন সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয় বা কোনো একটা হেমারেজ হয় বা একটা ইসচিমিয়া হয়, এই ব্রোকাস এরিয়া, ওয়ার্নিক্স এরিয়া যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষ হুম, কিভাবে তাদের থট কিভাবে ইনকোহেরেন্ট হয়ে যায়, তাদের স্পিচ কিভাবে ইনকোহেরেন্ট হয়ে যায়, এই জিনিসগুলো তো আমরা দেখেছি। তার মানে আমরা জি, একটা জি। জিনিস অন্তত বলতে পারি যে এইগুলো কোন রকম ম্যাজিক না। এটা হতে পারে যে এটা একটা ব্লাক বক্স, যেখানে এখনো পর্যন্ত আমরা ভেতরে কিভাবে এক্সাক্টলি কি মেকানিজম হয় সেই জিনিসটি জানি না। যেমন ধরুন হুম, আরেকটা উদাহরণ দিই। লিভার কিভাবে ফাংশন করে, প্রত্যেকটা এনজাইম কি আমরা জানি? না, আমরা জানি না। এবং এইজন্য হুম, দেখবেন অনেক না। ড্রাগস আছে যেগুলো কিভাবে ইন্টারেক্ট করবে সেগুলো কিন্তু আমরা জানি না। ধরুন একটা এলট্রক্সিন আর একটা থাইরোনম, এই দুটো ওষুধের মধ্যে একটা বিশাল কম্পিটিশন আছে। থাইরোনম যখন মার্কেটে এলো তখন এলট্রক্সিন বলল যে এদের তো মার্কেট স্টাডি খুব বেশি নয়। তা আমাদের ওষুধটা এখনো পর্যন্ত হুম, ভালো। থাইরোনম এখন দেখাচ্ছে স্টাডি গুলো, সেটা পরের ব্যাপার। কিন্তু এই কথাটা বলল কেন? কারণ তাদের লিমিটেড নাম্বার অফ একটা 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 পপুলেশন ছিল। তারা যখন বাজারে এলো, তাদের ক্লিনিক্যাল স্টাডিতে একটা লিমিটেড নাম্বার অফ পপুলেশন ছিল। সেটা দেখে কিন্তু আমরা বলতে পারি না যে প্রত্যেকটা জেনেটিক ভ্যারিয়েশন এর মধ্যে, প্রত্যেকটা এনজাইম ভ্যারিয়েশন এর মধ্যে কিভাবে এটা কাজ করবে। সেই জিনিসগুলো জানি না। কিন্তু আমরা এইটুকু জানি যে এটা কোনো ম্যাজিক নয়। এইটুকু তো অন্ততপক্ষে আমরা এগ্রি করতে পারি, তাই না? হুম, জি ভাই, অবশ্যই এটা তো আ আসলে ম্যাজিক জিনিসটাই বা কি, এটা একটা আ আ মেক সেন্স করে না কনসেপ্টটা অবশ্যই। বাট আচ্ছা, হ্যাঁ, এটা তো এটা কোনো মিরাকেল তো হুম, নয়। এরকম তো এইটুকু তো আমরা এগ্রি করতে পারি যে ফিজিক্স আর বায়োকেমিস্ট্রির সমস্ত রুল গুলোকে ফলো করে। এটুকু তো আমরা এগ্রি করতে পারি। নাকি এটা পারি না? আমরা এটা বলতে চাইছি যে বিয়ন্ড ফিজিক্স দেয়ার ইস সামথিং। হুম, হ্যাঁ ভাইয়া, এটা আমি এগ্রি করতে পারি, কিন্তু যদি কিছু উম আ বিয়ন্ড যদি কিছু ফিজিক্স, এখন আপনার কথা হইতেছে যে হ্যাঁ, আপনি ফিজিক্সকে কতটুকু আ ফিজিক্সের ডেফিনিশনই বা কি? এটাও একটা প্রশ্ন হতে পারে। বাট হ্যাঁ, আমি বুঝতে পারছি। রাফলি স্পিকিং না, এটা বিয়ন্ড ফিজিক্স হতে পারে না। কারণ আপনার যদি বিয়ন্ড ফিজিক্স হইতো, তাহলে আপনার মনে করেন যে তাহলে এটা ব্রেইনের ভিতরে কনটেন্ট কেন? কারণ এটা ব্রেইনের বাইরেও চলে যেতে পারত। মনে করেন আমি আপনার সাথে টেলিপ্যাথি দিয়ে কথা বলতে পারতাম। নিশ্চয়ই কোনো নিশ্চয়ই, ফিজিক্সের অধীনেই এসব হচ্ছে। এজন্য এটা আপনার ব্রেইনের নিশ্চয়ই, মধ্যে কনটেইনড। আ এটা আমি বুঝতে নিশ্চয়ই। পারছি। ভাই, যদি আপনি কিছু মনে না আচ্ছা এবার করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কিন্তু নিশ্চয়ই। if you don't mind, আচ্ছা if you আপনার প্রশ্ন? find it offensive, don't answer the question. আমি আমি জাস্ট কিছু জিজ্ঞেস অসুবিধা করতে চাই। নেই। আমি জানতে চাচ্ছিলাম আপনি কি সেটা পেশায় কোনো ডাক্তারি অসুবিধা নেই। কিনা? কারণ আমি হ্যাঁ, আমি আমি জা জান পেশায় ডাক্তার। আমি জানতে পেশায় চাচ্ছিলাম ডাক্তার যে তবে এখন আর আপ ডাক্তারি আপ করি না। ও আচ্ছা, জি ভাই। পেশায় ডাক্তার তবে এখন আর ডাক্তারি করি না। এখন খানিক ও রিসার্চ কাজের সাথে যুক্ত। ও আচ্ছা, জি ভাইয়া। এজন্য আমি, কারণ আপনি অনেক বায়োলজির এক্সাম্পল দিচ্ছিলেন, তো তাই আমার মাথায় প্রশ্নটা আসলো। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আপনাকে আচ্ছা। আ আ আপনি যেহেতু বলছেন যে টাইম লিমিট নাই, তো আমি আপনাকে প্রশ্নটা আরেকটা করি। মনে করেন যে আপনার এখন তার তো মনে আগে করেন তার যেটা আগে আপনি আমি একটা বললেন প্রশ্ন যে করি। না, আমি একটা প্রশ্ন জি, করি ফিলোসোফার ভাই। ঠিক আছে? তা আমাদের কাছে যদি এরকম মনে হয় যে আমাদের কাছে যদি ধরুন একটুখানি আলাদা ইয়েতে একটা কথা বলি, হ্যাঁ? তো এইচ.সি. ভার্মাকে জিজ্ঞেস করছে। এইচ.সি. ভার্মাকে চেনেন তো? যে কনসেপ্ট অফ ফিজিক্স নিয়ে বইটা যার লেখা। তা আশা করি চেনেন। উম এইচ.সি. ভার্মা? আ না ভাই, এটা উনাকে আচ্ছা ঠিক আমি আছে, যাই হোক। চিনি না। তাও আপনি বলেন। এইচি ভার্মা হচ্ছে ইন্ডিয়ার একজন খুব বিখ্যাত, খুব নামকরা স্বনামধন্য একজন ফিজিক্স টিচার। তো উনার একটা ইন্টারভিউতে উনাকে জিজ্ঞেস করছে যে, "আপনি জ্যোতিষশাস্ত্র মানেন?" তো বলছে, "দেখো আমি অ্যাস্ট্রোলজি এই জিনিসটা আমি মানি না। কিন্তু এইটা যদি কেউ মনে করে একটা সায়েন্স, এই অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স যদি মনে করে, তাহলে আমাদের একটা টেস্টেবল হুম, হাইপোথিসিস এর দরকার। একটা falsifiable একটা হুম, হাইপোথিসিস বানাতে হবে, কিছু টেস্টেবল প্রেডিকশন দিতে হবে। আরেকটা অ্যাসোসিয়েশন স্টাডি করতে হবে। এরকম হতেই পারে যে আমরা এখন ফিজিক্স সম্পর্কে যা জানি, হুম,
যা কিছু জানি, ধরুন আমি পল ডিরাক বা ফাইনম্যান লেভেলের একজন ফিজিসিস্ট, ঠিক আছে? বা তারও বেটার একজন ফিজিসিস্ট, আমি সমস্ত কিছু জানি। কিন্তু আমার কাছে এই সমস্ত কিছুর একটা মডেল আছে। একটা ফিজিক্সের একটা ম্যাথমেটিক্যাল একটা মডেল আছে। এরকম হতেই পারে there is something beyond হুম, physics. এখন মানে হুম, সেই জিনিসটা আমি জানি না। কিন্তু এই যে হুম, অ্যাস্ট্রোলজি এটা যে একটা ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারে, এই ক্লেমটা যদি আমি করি, তাহলে আমাকে একটা অ্যাসোসিয়েশন স্টাডি করে দেখাতে হবে, তাই না? যেখানে হুম। পি ভ্যালু, এই পি ভ্যালুটা খুব লোয়ার হতে হবে, তাই না? তার জি, মানে জি, জি। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কয়েন নিলাম। এই কয়েনটা ফেয়ার কি হুম, আনফেয়ার কয়েন, এইটা যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে বেশ একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট স্যাম্পল নিতে হবে এবং একটা রেজাল্ট দেখাতে হবে যে এই রেজাল্টটা ফেয়ার নাকি আনফেয়ার, যেখানে পি ভ্যালুটা খুব কম হতে হবে। তার মানে বাই চান্স এই যে এই যে রেজাল্টটা যেটা আমরা দেখব, সেটা তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম হতে হবে। তাই না? তাহলে কিভাবে জি, হতে জি, পারে? জি। মানে ধরুন যদি আমি ১০ বার স্টাডি করি, ১০ বার যদি কয়েনটা ফ্লিপ করি, তার মানে সেখানে যদি ৭ বার হেড হুম, আসে এবং ৩ বার টেল আসে, হুম, হুম, তাহলে আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালটা খুব কম। তাই সেখানে আমি খুব বেশি জি, কনফিডেন্স নিয়ে বলতে পারি না যে এটা ফেয়ার কয়েন নাকি আনফেয়ার কয়েন। কারণ এখানে স্যাম্পল জি, সাইজটা খুব কম, পি ভ্যালুটা খুব বেশি। একটা র‍্যান্ডম জি, চান্সের জন্য ৭ বার হেড আর ৩ বার টেল আসতেই পারে। ফেয়ার কয়েন হলেও আসতে পারে, ফেয়ার কয়েন না হলেও আসতে পারে। হুম, আমি হুম, এটা খুব কনফিডেন্স এর সাথে বলতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটা বড় একটা স্যাম্পল সাইজ নিয়ে একটা স্টাডি করতে হবে। তার মানে আমাকে কি করতে হবে? একটা হাইপোথিসিস বের করতে হবে। এই হাইপোথিসিসটাকে কি হতে হবে? একটা টেস্টেবল প্রেডিকশন দিতে হবে এবং তার কিছু falsifiable হুম, হতে হবে এই হাইপোথিসিসটা। ঠিক আছে? হুম, তাহলে এই যে আমরা যদি এরকম দাবি করি যে এই আ আমাদের ব্রেনের যে ফাংশনালিটি, এই জিনিসটার বাইরে এটা বায়োকেমিক্যাল মেকানিজম এর বাইরে যদি কিছু থাকে, আচ্ছা তাহলে AC ভার্মা কি বলছে? বলছে যে জ্যোতিষীরা তাহলে আমরা একটা কাজ করতে পারি। এরকম হচ্ছে বিখ্যাত যতজন জ্যোতিষী নিজেদেরকে ক্লেম করে তাদেরকে আমরা ডাকতে পারি। তাদেরকে কিছু একটা প্রেডিক্ট করতে বলতে পারি এবং কত সার্টেনটি নিয়ে তারা প্রেডিক্ট করতে পারে সেই জিনিসগুলো আমরা দেখতে পারি। তাই না? তাই এটা হুম, করে আমরা একটা অ্যাসোসিয়েশন স্টাডি করতেই পারি এবং সেখানে যে অ্যাসোসিয়েশন আছে আমরা ফিজিক্সটা না বলতে পারলেও একটা যে অ্যাসোসিয়েশন আছে সেই জিনিসটা অন্ততপক্ষে আমরা বলতে পারব। তার জন্য আমাদের ফিজিক্সটা জানার দরকার নেই। সেইখান থেকে আমরা কিছু হাইপোথিসিস নিয়ে কিছু প্রেডিক্ট করে আমরা একটা নতুন ফিজিক্সের একটা ডোমেইন আমরা খুলতে পারি। আমরা দেখতে পারি যে কিছু হুম, এনট্যাঙ্গলমেন্ট আছে কিনা, এই জিনিসগুলো এভাবে ইমপ্যাক্ট করে কিনা সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখতে পারি। কিন্তু এট লিস্ট একটা হুম, অ্যাসোসিয়েশন যে আছে এইটা প্রমাণ করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। তাই না? হুম। তাহলে আচ্ছা আমাদের ভাইয়া, এই আমি ব্রেনের সাথে আ আচ্ছা আমি কথাটা শেষ করে নিই। আমি এই লাস্ট সরি, সেন্টেন্স সরি, সরি, মানে পয়েন্টটা জাস্ট সরি মেক ভাইয়া, করি। সরি, সরি, ঠিক সরি। আছে? জি, জি, ভেরি সরি ঠিক ভাই। আছে? আপনি পয়েন্টটা বলেন, হচ্ছে সরি। এটা পয়েন্টটা হচ্ছে এটা যে আমাদের ব্রেনের যদি অ্যাক্টিভিটি যদি ফিজিক্সের বাইরে আমরা যা জানি এই যে এর বাইরে যদি কোন রকম অ্যাক্টিভিটি থাকে, এইটা যদি একটা কম্পিউটারাইজড কিছু হয়, মানে একটা এরকম হতে পারে যে আমরা একটা ম্যাট্রিক্স এর মধ্যে আছি বা কোন কিছু একটা, হ্যাঁ? তো সেইটা যদি আমরা হুম, একটা এক্সটার্নালি ক্লেম করি, তাহলে এট লিস্ট একটা অ্যাসোসিয়েশন স্টাডি করে আমাকে দেখাতে হবে। ঠিক আছে? আর হুম, সেখান থেকে আমাদেরকে কিছু এমন হাইপোথিসিস বিল্ড করতে হবে যেগুলো টেস্টেবল, যেগুলো falsifiable, ঠিক আছে? হুম, শুধুমাত্র এসে একটা ক্লেম করে দিলে কিন্তু হবে হুম, না ফিলোসোফার ভাই। তাই না? হুম। জি, জি। আ জি ভাইয়া, আমি আপনাকে অনেকক্ষণ আটকায় রাখছি। এজন্য সরি। বাট আমি আপনাকে লাস্ট ২ টা প্রশ্ন করব। এরপর আমি আ আপনাকে আর শিওর। বিরত করব না। জাস্ট 2 মোর কোয়েশ্চেনস। সো ১ম প্রশ্নটা হচ্ছে আপনি যেগুলা বললেন, ওর ভিত্তিতে আমি একটা আ আপনাকে থট এক্সপেরিমেন্ট দিতে চাই। আচ্ছা, এখন হু, হু, মনে করেন যে আপনি একটা লোককে আপনি একটা নিউরো সায়েন্স ল্যাবে ডাকছেন, তাকে বসাইছেন। বললেন যে এখন একটা র‍্যান্ডম জিনিস চিন্তা করো। ঠিক আছে? তো র‍্যান্ডম জিনিস চিন্তা করতে বললেন আর আপনি সাইমালটেনিয়াসলি তার ব্রেইন অ্যাক্টিভিটি দেখতেছেন। এখন আপনার ব্রেইন হু, অ্যাক্টিভিটি হু, দেখে বলতে হবে যে সে কি চিন্তা করতেছে। ঠিক আছে? তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন না। তারপর আপনার এটা ব্রেইন অ্যাক্টিভিটি দেখে আপনি ফিগার আউট করবেন যে সে কি চিন্তা করতেছে, পরে তাকে জিজ্ঞাসা করে মিলায় নিবেন। তো এটা তো আপনি ইজিলি করতে পারবেন। কারণ আপনি অলরেডি জানেন যে ব্রেইনের কোন এরিয়ার আ কোন কাজে ব্যবহৃত হয়। কারণ আগে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং আগে অনেক সাবজেক্টিভ রিপোর্টিং নেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি ইজিলি বলে দিতে পারবেন যে সে কি চিন্তা করতেছে। মানে রাফলি এট লিস্ট বলতে পারবেন কিছু একটা। কিন্তু এখন আপনি চিন্তা করেন, মনে করেন যে আপনার প্রায়র কোনো নলেজ নাই। আপনি
আপনার ফিজিওলজি আছে, আপনি ব্রেনের একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখতে পারেন, যে কোথায় কোন নিউরো ট্রান্সমিটার যাইতেছে, কোন দিক দিয়ে কোন নিউরন ফায়ার করতেছে, কোথায় অ্যাকশন পটেনশিয়াল আছে, আপনি সব দেখতে পারেন। বাট দ্য টুইস্ট ইজ, আপনার কাছে কোনো প্রায়র নলেজ নাই। আপনি জানেন না যে ব্রেনের কোন এরিয়া কি করে। আপনার কাছে যে আগে যেসব এক্সপেরিমেন্ট করা হয়েছিল ওগুলোর কোনো অ্যাক্সেস আপনার কাছে নাই। আপনি আপনার কাছে কোনো প্রিভিয়াস নলেজ নাই যে ব্রেনের কোন এরিয়া কিসের সাথে অ্যাসোসিয়েটেড। বাট আপনার কাছে অল দ্য টেকনোলজি অ্যাভেলেবল, আপনি সবকিছু দেখতে পারবেন, কোন নিউরন কি করতেছে, কোথায় অ্যাকশন পটেনশিয়াল যেতেছে, একেবারে মলিকুলার লেভেলে যে দেখতে পারবেন, সাবঅ্যাটমিক লেভেলে যে দেখতে পারবেন। বাট জাস্ট তাকে জিজ্ঞাসা করতে পারবেন না যে সে কি চিন্তা করতেছে। তো এই হুম। সিনারিওতে কি আপনার পক্ষে প্রেডিক্ট করা পসিবল যে ওই লোকটা আসলে কি চিন্তা করতেছে, যদি আপনাকে না, সব টেকনোলজি দিয়ে দেওয়া হয় বাট আপনার কোনো প্রায়র নলেজ নাই না এটা আনসার তো যে খুব সোজা। না আমি কোন পারব না। মানে কারণ হচ্ছে প্রায়র আমার একটা লিভারের। প্রিভিয়াস নিশ্চয়ই সেটা আমি পারব না। কারণ হচ্ছে আমার কাছে একটা প্রিভিয়াস ইনফরমেশন বা প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যদি না থাকে, আমি এই জিনিসটাকে ম্যাপিং করব কিভাবে? এবং ঠিক দেখবেন সেটাই যেই জিনিসটাই করে। জি, এই যে তাহলে আপনার তো আ আ প্রিভিয়াস। হুম, জি ভাই, জিজ্ঞেস আপনার করুন। তো তাহলে প্রিভিয়াস কোনো সাবজেক্টিভ রিপোর্ট যদি না থাকে তাহলে তো আপনি এগ্রি করছেন যে আপনি বলতে পারবেন না কি চিন্তা করতেছে। তো এখানে আমার প্রশ্ন হইতেছে, যদি এটা পিওরলি ব্রেন অ্যাক্টিভিটি দিয়ে এক্সপ্লেন করা যাইতো, তাহলে তো আপনি জাস্ট এই কোনো প্রায়র সাবজেক্টিভ রিপোর্টিং এর কোনো অ্যাক্সেস লাগতো না। আপনাকে যদি সব টেকনোলজি দিয়ে দেওয়া হইতো তাহলে তো আপনি ইজিলি বলে দিতে পারতেন যে সে কি চিন্তা করতেছে। বাট বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। তাহলে এই বুঝতে পেরেছি বিষয়টা আপনার আপনি। পয়েন্টটা। তার মানে আমরা একটা জিনিস জি জি দেখছি জি। যে এখানে একটা এই যে এই অ্যাকশন পোটেনশিয়ালটা কত হচ্ছে সেই জিনিসটা আমরা একটা ভ্যালু দেখছি। কিন্তু তার যে ইমার্জেন্ট প্রপার্টিটা, সেই ইমার্জেন্ট প্রপার্টিটা আমরা যতক্ষণ না জানছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না। তার মানে ব্যাপারটা এরকম যে ওই যে মনে করুন সেই 'ম্যাট্রিক্স' সিনেমাটা দেখেছেন? 'ম্যাট্রিক্স' সিনেমাতে সেই নাম্বারগুলো দেখছে, নাম্বারগুলো ফল করছে এরকম দেখছে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা যারা 'ম্যাট্রিক্স' এর বিয়ন্ড এ কি কাজ করছে তারা দেখছে না। তারা 'ম্যাট্রিক্স' এর একটা ইমার্জেন্ট প্রপার্টি দেখছে। তারা দেখছে যে কিছু মানুষ, কিছু বাড়ি, কিছু ঘর, কিছু দূর এরকম জিনিসটা দেখছে। কিন্তু বিয়ন্ড দ্যাট হুম যেটা আছে সেখানে কতগুলো কোড আছে। এই কোডটা যদি কাউকে দিয়ে দেয় শুধুমাত্র কোডকে, তাহলে সেই জিনিসটা বুঝতে পারছে না। তার কারণটা কি? কারণ আমরা এখানে যে জিনিসটা দেখছি এই যে থট বা যে জিনিসগুলোই সেগুলো কি? সেগুলো একটা ইমার্জেন্ট প্রপার্টি, তাই না? এবং এই ইমার্জেন্ট হুম প্রপার্টি হুম তো অনেক জায়গাতেই দেখতে পারেন। যেমন কম্পিউটারের মধ্যেও দেখতে পারেন একটা ইমার্জেন্ট প্রপার্টি। আপনি অরিজিনালি কি দেখছেন? যে যেখানে আছে সেটা কি দেখছেন? সেটা কতগুলো 0 আর 1 কোড। তার বেশি তো আর কিছু না। কিন্তু যখন একটা কম্পিউটার হুম হুম স্ক্রিনে আসছে, সেই কম্পিউটার স্ক্রিনটা জানে যে কোথায় একটা ব্লাক ডট দিতে হবে, কোথায় একটা রেড ডট দিতে হবে, কোথায় একটা ব্লু ডট দিতে হবে। সে সেইরকমভাবে দিচ্ছে। তখন আপনি দেখছেন স্ট্রিমিয়ার দেখছেন, হুম তার হুম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা সেটা দেখছেন। এবং ঠিক এই কারণেই হুম গ্রাফিক্যাল ডিজাইনারদের কাজটাই তো ওটা, তাই না? এই যে 1, 2, 3 এটা তো পেছনে একটা ASCII কোড আছে, তাই না? এই ASCII কোডটা হুম কি হুম করে? এই ASCII কোডটা পেলে কম্পিউটার একটা গ্রাফিকের মতো ওই A, B, C এই জিনিসগুলোকে ডিজাইন করে, তাই না? এই জিনিসগুলোকে দেখায়। যদি জি। না জানে, যদি তার কাছে যদি লোডিং না থাকে, সে তখন কি দেখায়? সে তখন কোয়েরি এরকম কিছু একটা দেখায় বা একটা হুম হুম ব্লক হুম দেখায়, তাই না? তা হুম হুম যদি ফন্ট গুলো তার জি। কাছে না থাকে তখন এরকমভাবে দেখায়। তো ঠিক সেরকমই যদি আমার কাছে ওই হুম যেহেতু এটা একটা ইমার্জেন্ট প্রপার্টি, তাই জন্য আমি ওই জিনিসটা হুম যদি প্রায়র একটা এক্সপেরিয়েন্স না থাকে, সেজন্য আমি জানি না। তার মানে এই ইমার্জেন্ট এটা একটা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন এর কারণে একটা ইমার্জেন্ট প্রপার্টি। এই জিনিসটা যদি আমরা এটাকে যদি আমরা ইমার্জেন্ট প্রপার্টি রেখে আমরা যদি এখন কথা নাও বলি, এটা যদি পরেও বলি, তাহলে হুম এই হুম জিনিসটা তো আমরা বুঝছি আপনার এই থট এক্সপেরিমেন্ট এও যে সেখানে অন্য কিছু হচ্ছে না, সেখানে কতগুলো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। কতগুলো অ্যাকশন জি। পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, কতগুলো সাইন্যাপস এর মধ্যে হুম দিয়ে হুম সেগুলো পাস করছে। আল্টিমেটলি আমি কি দেখছি? আমি দেখছি যে আমি যদি খুব ডিপ লেভেলে দেখি, তার বেশি আর কিছুই দেখব না। একটা কোষ বিভাজন হচ্ছে, সেখানেও আমি সেই একই জিনিস দেখছি। কিন্তু তার যে একটা হুম হুম ইমার্জেন্ট প্রপার্টি হিসেবে আমি কি দেখছি? ইমার্জেন্ট প্রপার্টি হিসেবে দেখছি হুম হুম একটা মানুষ ভাবছে, একটা মানুষ এনালাইসিস করছে, একটা মানুষ চিন্তা করছে, হুম এই জিনিসটা আমরা দেখছি। এই ইমার্জেন্ট প্রপার্টিটাও কিন্তু একটা মিরাকল নয়। এই জিনিসটা কিন্তু that follows এবং সেই জিনিসটা আমরা কম্পিউটারের ক্ষেত্রেও দেখতে পারি। যে কোনো একটা হুম যখন একটা এই জিনিসটা এগুলো কিন্তু reproducible তাই না? এগুলো কোন রকম আ তার মানে আমি একটা জিনিস বলতে চাইছি যে যদি এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন টা যদি না হয়, এরকম নয় এই ইমার্জেন্ট প্রপার্টির একটা স্বাধীন অস্তিত্ব আছে। এই স্বাধীন অস্তিত্ব যদি না থাকে, যদি এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া যদি স্বাধীন অস্তিত্ব না হুম থাকে, আর ওই বায়োকেমিক্যাল হুম রিঅ্যাকশন গুলো এক্সাক্টলি
যদি সেইখানে যদি এইগুলোকে আমি রেপ্লিকেট করতে পারি এবং ওই ইমার্জেন্ট প্রপার্টি তৈরি হয়, তাহলে আমি কি বলতে পারি there is an association between these 2, তাই না? জি ভাইয়া, বাট আমরা যে আহ, আপনার ওই যে ম্যাট্রিক্সের কম্পিউটার এক্সাম্পলটা অনেক ভালো ছিল। এটা আই থিঙ্ক এটাই হইতেছে আমার লাস্ট পয়েন্ট। এরপর আপনি আহ, এটার উত্তর দিলে শিওর। আমি আই আই থিঙ্ক আই উইল। না ভাইয়া, যদি ভাই বেয়াদবি মাফ করবেন, বাট এটার পর আমি আপনাকে জাস্ট ভিন্ন বিষয়ে একটা প্রশ্ন করব, ঠিক আছে? বাট এই করবেন কনসাসনেস বিষয়ে শিওর, আমার লাস্ট প্রশ্ন, ঠিক আছে? সো শিওর, আপনাকে শিওর। এই প্রশ্নটা করার পর আপনার উত্তর শুনে তারপর আমি লাস্টে একটা প্রশ্ন করে আই উইল জাস্ট ফাক অফ। ঠিক আছে? আমি আপনাকে অনেক বিরক্ত করছি। আপনি যেহেতু অনেক আর না অসুবিধা ধৈর্যশীল নেই। মানুষ, কথা আই টুক কথা অ্যাডভান্টেজ অফ বলে বেশ দ্যাট। ভালোই লাগছে। বুঝছেন না? কথা বলে বেশ জি ভাই, ভালোই লেগেছে। আপনার বলুন শুনি। আপনার কম্পিউটারের এক্সাম্পলটা যথেষ্ট হেল্পফুল ছিল। এখানে আমাদের ডিসএগ্রিমেন্টটা মনে করেন হাইলাইট করতে সুবিধা হবে এই কম্পিউটার এক্সাম্পলটার কারণে। আপনাকে হুম, হুম, আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে হ্যাঁ, আই এগ্রি দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েশন, আই এগ্রি দ্য ব্রেইন ইজ নেসেসারি, বাট আমাদের ডিবেটটা হচ্ছে ইজ ইট সাফিসিয়েন্ট অর নট। তো এখানে আপনি যে হুম, কম্পিউটার এক্সাম্পলটা দিলেন যে হ্যাঁ, আমরা কিন্তু ওই যে কম্পিউটারের স্ক্রিনে দেখতে পারতেছি অনেক আইকন, হাবিজাবি, মানুষের ছবি। এটা হচ্ছে ইমার্জেন্ট প্রপার্টি। বাট এখানে এখানে যে আন্ডারলাইং আপনার যে কোডিংটা আছে, মানে বাইনারি হুম, কোডিং বলেন বা ওই যে কি আছে জানি হাবিজাবি পাইথন, তারপর আরো কি কি আছে সি3, ওইগুলো তো আমরা কিছু জানি না। বাট ঠিকই আমরা কম্পিউটার ইমার্জেন্ট প্রপার্টিটা দেখতে পারতেছি। এবং আপনার আহ, একজন আউটসাইড অবজারভার হিসাবে আমরা কম্পিউটারের মনে করেন এই যে ছবি টবি দেখতে পারতেছি, স্ক্রিনটা দেখতে পারতেছি, ইমার্জেন্ট প্রপার্টিটা দেখতে পারতেছি। বাট আন্ডারলাইং কনস্টিটিউয়েন্ট গুলো আমাদের কাছে অ্যাক্সেসেবল না যদি আমরা কম্পিউটারটা স্ক্রু দিয়ে খুলে না দেখি। বাট এই হুম। অ্যানালজিটা কি আদৌ কনসিয়াসনেস এর সাথে অ্যাপ্লিকেবল নাকি না? কারণ কনসিয়াসনেস কিন্তু আপনি ঠিক উল্টাটা। আপনি কনসিয়াসনেস এর সব কনস্টিটিউয়েন্ট দেখতে পাইতেছেন, আপনি হইতেছেন যে নিউরন টিউরন সব দেখতে পাইতেছেন, কিন্তু এই যে ইমার্জেন্ট প্রপার্টিটা আছে, মনে করেন আপনি যদি আহ, আহ, আপনার যদি প্রায়র লিটারেচার অ্যাক্সেস না থাকে, যেটা আমি প্রিভিয়াস থট এক্সপেরিমেন্টে বললাম, তাহলে নিউরনাল অ্যাক্টিভিটি আপনি সবই দেখতে পারবেন, সাব অ্যাটমিক লেভেলে যেও আপনি দেখতে পারবেন, কিন্তু যে ইমার্জেন্ট যে প্রপার্টিটা আছে, মনে করেন যে স্যাডনেস বা হ্যাপিনেস, এগুলো কিন্তু দেখতে পারবেন না। এগুলো বুঝতে হলে আপনার তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার কেমন লাগতেছে। কিন্তু কিন্তু কনসিয়াসনেস এর ক্ষেত্রে কি আপনি লক্ষ্য করেছেন যে বিষয়টা ঠিক উল্টা? আপনি কনস্টিটিউয়েন্ট গুলা দেখতে পারতেছেন, বাট ইমার্জেন্ট যে এক্সপেরিয়েন্সটা ওইটা আপনার কাছে টোটালি ইনঅ্যাক্সেসেবল। ওইটা অ্যাক্সেস পাইতে হলে ওই সাবজেক্টটাকে আপনার জিজ্ঞেস করতে হবে যে তোমার কেমন লাগতেছে, কি ফিল করতেছো। বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু উল্টা, যে আপনি ইমার্জেন্টটা দেখতে পারতেছেন, বাট ওই যে আন্ডারলাইং জিনিসগুলো দেখতে পাচ্ছেন না। আমি আচ্ছা কি একটা জিনিস বলি এখানে পয়েন্টটা? তাহলে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, পয়েন্টটা বুঝতে পেরেছি। আচ্ছা এই সিনেমাটা কি দেখা আছে? এই যে প্যান্ডোরা নিয়ে যে সিনেমাটা, এই প্যান্ডোরা বলে এই কি নাম যেন সিনেমাটার? 'আভাটার', 'আভাতারের' যে সিনেমাটা জেমস ক্যামেরনের। এটা ট্রেলার এই দেখছিলাম, বাট ওই যে 'আভাতার' ওই যে সিনেমাটা দেখা হয়নি? আচ্ছা ঠিক আছে। 'অ্যাভাটার', 'অ্যাভাটার' উম, বলে ওরা যে 'অ্যাভাটার', 'অ্যাভাটার' করে বাংলায় তো 'অবতার'। ওই ঠিক যে আছে? তো ব্লু ওই যে কালার সব লোকজন হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে সব ঠিক, ঠিক, ব্লু কালার এলিয়েন স্পিসিস, এটা ঠিক। না, তো ওইটা ওখানে দেখা একটা হয়নি। আচ্ছা ওটা দেখবেন, হ্যাঁ? তো ওইখানে দেখাচ্ছে যে হুম, ওইখানে ওই যে ওইখানে যে স্পিসিসটা তো সেই স্পিসিস এর সাথে তা ওখানে মানে ওদের আরকি ওখানে যে ইয়ে হয়েছে ইভলভ হয়েছে। তা সেখানে একজন রাইডার তা সে যার উপরে রাইড করে যে বাহন যে অ্যানিমাল এর উপর রাইড হুম, করে হুম, তার সাথে নিউরালি হুম, কানেক্ট হতে পারে। তাদের একটা ওই চুলের একটা ইয়ে আছে, হুম, চুলের ডগা আছে সেটা নিউরন দিয়ে তৈরি। তা এটার সাথে কানেক্ট করতে পারে। হুম? তো এখন সমস্যাটা জি, হচ্ছে যে এই যে আমি আপনার সাথে কানেক্টেড নই। আমি আপনার সাথে নিউরালি কোনোভাবেই কানেক্টেড নই। তার মানে এই যে হুম, কম্পিউটারে যে জিনিসটা দেখছি একটা ভিজুয়ালি দেখছি এই জিনিসটাকে। যদি এই ভিজুয়াল ইন্টারফেসটা না হুম, থাকে তাহলে আমিও কিন্তু ব্লাইন্ড। ওইখানে কি চলছে সেই জিনিসটা কিন্তু আমি জানি না। ওইখানে যে হুম, ইমার্জেন্ট প্রপার্টিটা কি সেই জিনিসটা জানি না। তাই জন্য এখানে একটা ইউজার হুম, ইন্টারফেস আছে। এই ইউজার ইন্টারফেস এর হুম, মাধ্যমে আমি এই যে প্রোগ্রামিং গুলোকে আমি অ্যাক্সেস করছি। কিন্তু মানুষের সাথে হুম, আপনার সাথে আমার এরকম তো হুম, কোনো ইউজার ইন্টারফেস নেই। ইউজার ইন্টারফেস মানে ধরুন জি, আপনি যদি কমপ্লিটলি ধরুন আপনাকে আমি একটা কোনো একটা এমন একটা কোনো রকম হ্যালুসিনেশন এর একটা ড্রাগ দিলাম। ঠিক আছে? আপনি হ্যালুসিনেট করছেন। ধরুন জি, এলএসডির কথাই ধরুন। ঠিক আছে? এলএসডি হুম, নিয়ে একজন মানুষ কি হ্যালুসিনেট করছে এই জিনিসটা তার যতই ব্রেইন অ্যাক্টিভিটি যেভাবেই দেখুন যদি প্রায়র নলেজ না থাকে যে এইটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়, এই নলেজ যদি না থাকে, হুম, তো সেই জিনিসটা কিন্তু সেই মানুষটাই
আ মানুষটাই ফিল করছে বা সেটাই সেই অনুভব করছে। আমি কিন্তু করতে পারছি না। আমি শুধুমাত্র একটা ব্রেইন অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। তাই না? এইটার কারণটা হুম কি? কারণ হচ্ছে আমার সাথে তো তার আমি তো কানেক্টেড নই তার সাথে। তার যে ফিলিংটা সেই হুম হুম জিনিসটার সাথে কি ইমার্জেন্ট প্রপার্টিটা সে কিভাবে ফিল করছে এই জিনিসটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পেরেছি। আপনার যে পয়েন্টটা সেই জিনিসটা বুঝতে পেরেছি। এই যে ফিলিংটা এই জিনিসটা কিভাবে হয়, এই ইমার্জেন্ট প্রপার্টি কিভাবে হয় এই যে জিনিসটা, হুম কিছু জিনিস আমরা জানি না। এই ব্লাক বক্সে এইখানে কিছু জিনিস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা হুম এক্সাক্টলি জানি না বা আমরা এই জিনিসগুলোকে ম্যাথমেটিক্যালি কোন রকম মডেল দিয়ে সেগুলোকে আমরা এখনো পর্যন্ত সেটাকে ডেসক্রাইব করতে পারি না। সেই জিনিসটা আমি এগ্রি করি। হুম এটা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু হুম এই জিনিসটা তো এটা এরকম নয় যে একটা একটা কোন রকম আ ফিজিক্যাল প্রসেস বা ফিজিক্স এর রুল ফলো করে না, সেই জিনিসটাও নয়। আমাদের হয়তো একটা নতুন থিওরি, একটা হুম নতুন মডেল এটার দরকার হতে পারে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে। কিন্তু তার মানে এটা নয় যেটা আপনার ১ম হুম কোয়েশ্চেন ছিল যে আমরা একটা ন্যাচারাল ওয়ার্ল্ড দিয়ে যেরকমভাবে সায়েন্সকে দেখছি, সেইটা দিয়ে কি আমরা ব্যাখ্যা করতে পারি? হুম হতে পারে আজকে আমরা করতে পারি না। কিন্তু পরে যে করতে পারবো না এরকম কখনোই নয়। এই কারণেই দেখবেন যে এফএমআরআই ডেভেলপ করছে বা ধরুন এই আ যে আ ইইজি যে ইন্টারপ্রিটেশন গুলো হুম এআই দিয়ে ইন্টারপ্রিট করার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এরকম নয় যে সেগুলো আমরা করতে পারছি না। অবশ্যই আমরা করতে পারছি। আমাদের কাছে যদি একটা ম্যাপিং থাকে আমরা সেই জিনিসগুলো করতে পারবো। এখন এই জিনিসটা সত্যি যে একটা কম্পিউটারে কি হচ্ছে যে একটা ভিজুয়ালাইজেশন আছে, একটা ইউজার ইন্টারফেস আছে। আমরা ইন্টারেক্ট করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। আল্টিমেট রেজাল্টটা, ইমার্জেন্ট প্রপার্টিটা কি হচ্ছে। আমি তো আপনার সাথে কানেক্টেড নই। সেইজন্য আমি সেই জিনিসটা ফিল করতে পারছি না। যদি কোনভাবে কানেক্ট করা যায়। যেমন ধরুন এই যে নিউরালিঙ্ক ডেভেলপ করার চেষ্টা করছে। এই Neuralink এর মধ্যে যদি হয়, তাহলে আমি হুম করতে হুম পারি। আমি জানি না আপনি ইমোটিভ বলে একটা হেড গিয়ার ছিল। আপনি এটা অ্যা আ শুনেছেন কিনা জানি না। তো আমি একটা ল্যাবে কাজ করতাম। দেখি সেখানে এই ইমোটিভ নিয়ে খুব কাজ করা হতো। তার পরবর্তীকালে যেই কোম্পানিকে অন্য একটা কোম্পানি Google বা কেউ একটা কিনে নেয়, তারপরে তারা সব এমপ্লয়িদেরকে বের করে দেয়। তো আমার তখন আমি কলেজের একটা প্রজেক্টের জন্য এখানে যুক্ত হয়েছিলাম। তো এই ইমোটিভ কি করতো? ইমোটিভ আপনার ব্রেইনে একটা এই হেড গিয়ারের মতো পড়ায় সে ব্রেনের বিভিন্ন রকম রেসপন্স গুলোকে ইয়ে করে। তার মানে তাদের যে ইন্টারফেসটা যেরকম হওয়ার কথা ছিল, আমি জানি না তারা এখন কোথায়। আপনাকে ওই PlayStation খেলতে গেলে আর ওই ইয়ের দরকার হবে না, একটা গেমিং কনসোলের দরকার হবে না। আপনি জাস্ট ভাববেন আর ওইখানে ওই ইন্টারফেসে ওই জিনিসটা দেখতে পাবেন। তো এটার জন্য কিছু ট্রেন করা হতো। আমি কয়েকদিন এখানে ট্রেনিং এ কাজ করেছি। তো ওখানে হেড গিয়ারটা বসাতো। সেখানে হচ্ছে ওরকমই আমাকে ভাবতে বলত যে এরকম ভাবো। তাদের ওই অ্যালগরিদমেও কিছু কাজ করেছিলাম একসময়। তারপরে খুব প্রিমিটিভ লেভেলে খুব প্রিলিমিনারি লেভেলে খুব কাজ ছিল সেগুলো আমাদের জন্য। তা সেগুলো তো যে সমস্ত পেটেন্ট গুলো সেগুলো আমাদের অ্যাক্সেস ছিল না। তারপরে তো কেউ একটা ওটাকে ইয়ে করে, ওটাকে কেউ অ্যাকুয়ার করে এইটা। আমি ঠিক এক্সাক্টলি জানি না কি হয়েছিল। তার পরবর্তীকালে চলে আসি। যাই হোক যেটা বলার কথা। আমরা যে এই জিনিসটা এরকম নয়। আমরা ইন্টারফেস নেই সেই জিনিসটা বলে বুঝতে পারছি না। কিন্তু যদি ইন্টারফেস থাকে সেরকম হুম তখন সেই থট প্রসেস টা কি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারব, তাই না? উম জি ভাইয়া, ইউজার ইন্টারফেস এটাও আপনি একটা খুব সুন্দর এক্সাম্পল দিলেন। আম আ আর এই বিষয়ে এটা আমার লাস্ট কোয়েশ্চেন। আপনি এটার অ্যান্সার দিলে আমি আর আপনাকে আ আশা করি প্রশ্ন করব না। আচ্ছা আ শুনি, এখন আচ্ছা শুনি। আ আ ভাইয়া এটা আপনার ইউজার ইন্টারফেস এক্সাম্পলটা সুন্দর ছিল। এখন মনে করেন যে আপনার সাথে আমার কানেকশন নাই। I agree with you 100%। আপনার সাথে আমার কানেকশন নেই এইজন্য আপনি কোন ইউজার ইন্টারফেস পাইতেছেন না। এইজন্য আপনি নিউরনাল অ্যাক্টিভিটি দেখতেছেন ঠিকই, বাট আমার কনসিয়াসনেসটা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না। I agree with you totally 100%। এখানে কিন্তু একটা বিষয় আছে। আপনার সাথে হু, হু। আমার কোনো ইউজার ইন্টারফেস নাই। কিন্তু আমার সাথে আমার কিন্তু ইউজার ইন্টারফেস আছে। আমার যে আচ্ছা ব্রেইন তো। অ্যাক্টিভিটি চলতেছে, হ্যাঁ? এর যে ইমার্জেন্ট প্রপার্টি এটা আপনি ঠিকই দেখতে পারতেছেন না, বাট আমি সাবজেক্টিভলি ঠিকই এটা দেখতে পারতেছি। সো ইউজার হুম, ইন্টারফেস কিন্তু এক্সিস্ট করে। সেটা আপনার অ্যাক্সেস নাই, আমার অ্যাক্সেস আছে। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো যে ইউজার ইন্টারফেস এক্সিস্ট করে এটা আমি অ্যাক্সেস পাইতেছি। কিন্তু আপনি যদি এখন আমার ব্রেইনটা নিয়ে ইচ্ছামত কাটাকাটি করে, গুতাগুতি করে যত যাই করেন, আপনি কিন্তু ইন্টারফেস আর খুঁজে পাবেন না। তো এই হু, জিনিসটা হু। কি আপনার কাছে একটু পাজলিং মনে হয় না যে আ আ আচ্ছা, আমার তাহলে একটা প্রশ্ন ই করি। বুঝতে পেরেছি প্রশ্নটা। জি, জি, জি। তা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। তাহলে একটা জিনিস জিজ্ঞেস করি। এই যে হিয়ারিং এড হয় এই হিয়ারিং এড কাদের ক্ষেত্রে কাজ করে জানেন?
ওই যে কন্ডাক্টিভ ডেফনেস যাদের থাকে, মনে করেন যে আরেকটা যাদের কর্নেটিভ ডেফনেস ডেফনেস হয়, কারেক্ট, হ্যাঁ। কর্নেটিভ ডেফনেস হয়। আরেক রকম ডেফনেস হয়। কি হতে পারে আরেকটা ডেফনেস কি হতে পারে? সেন্সরি নিউরাল ডেফনেস, এই দুটোই তো আছে, তাই না? এক্সাক্টলি। তো এই যে যদি কন্ডাক্টিভ জি। ডেফনেস না হয়ে যদি কারো যদি সেন্সরি নিউরাল ডেফনেস হয়, সেইটা কি আমরা এখনো পর্যন্ত কিউর হুম। করতে পারি? মানে ধরুন হচ্ছে সেন্সরি ব্রেনের নিউরাল সেন্টারটাই ডেফনেস। ডেভেলপ হয়নি। এই ব্রেনের হিয়ারিং সেন্টারটাই ডেভেলপ হয়নি। তো সেই জিনিসটা কি আমরা এখনো কিওর করতে পারি? উম তা তো আমার জানা নেই। হয়তো করতে এখনো পর্যন্ত কিওর করতে পারি আই না। ডোন্ট নো, এখনো পর্যন্ত বলে সত্যি দেন। কিওর করতে পারি না। না, জি, জি, জি। সত্যি কিওর করতে পারিনি। এরকম যদি ব্রেনের কোনো এরকম ডিসফাংশন থাকে, ব্রেনের কোনো রকম ডিসফাংশন থাকে, যদি ওই কন্ডাক্টিভ পার্টটা ঠিক থাকে, এই কন্ডাক্টিভ পার্টটা যদি ঠিক থাকে, তবুও যদি নিউরো সেন্সরি কোনো একটা পাথে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু করতে পারি না। এবং এই যে এই যে বৃদ্ধ হলে যে যত বুড়ো হতে থাকে যে কালা হয়, তা এটা কিন্তু এই একটা নিউরো সেন্সরি ডেফনেস এর জন্যই একটা সমস্যা হয়। তাই না? হুম, হুম, হুম। জি। হুম? তাহলে একটা হ্যাঁ, হ্যাঁ। জিনিস দেখুন, এটা হয় না? তাই না? জি। তাহলে যদি এটা কেন হয় না? কেন আমরা এটার করতে পারছি না? কেন এটাকে এখনো পর্যন্ত কিওর করতে পারছি না? আপনি বলে দেন। কারণ হচ্ছে এইটার সাথে যে মাইনিউট ইন্টারেকশন গুলোর প্রয়োজন হয়, যে মাইক্রো লেভেল রাদার মাইক্রো না, ন্যানো লেভেলে যে ইন্টারেকশন গুলোর প্রয়োজন হয়, সেই ইন্টারেকশন গুলো এখনো পর্যন্ত আমাদের ন্যানো টেকনোলজি এতটা ডেভেলপ হয়নি যে আমরা সেগুলোকে কিওর করতে পারি বা সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখনো পর্যন্ত পারি না। এই হুম, নিউরালিঙ্ক নিয়ে একটুখানি পড়াশোনা করে দেখতে পারেন। এই নিউরালিঙ্কে কিন্তু এরকম প্রচুর এই ন্যানো টেকনোলজি নিয়ে এরকম অনেক কিছু রিসার্চ করছে এরা। নিউরালিঙ্ক প্রজেক্টের হুম, নাম হুম, হুম। শুনেছেন নিশ্চয়ই? জি, ইলন মাস্ক, আপনার হ্যাঁ, এটা ইলন মাস্কের না? জি, জি। এক্সাক্টলি। এটার তো নাম এই যে শুনছিলাম। এখানে জি। এক্সাক্টলি, তো এরা কি করার চেষ্টা করছে? এরা একটা ব্রেনের সাথে কম্পিউটার একটা ইন্টারফেস তৈরি করার চেষ্টা করছে। এদের সবথেকে বড় সমস্যা কি হুম। জানেন তো? সমস্যাটা হচ্ছে যে এই ইমপ্ল্যান্ট গুলো ইটস নিডস টু বি ভেরি মাইনিউট, একদম ন্যানো লেভেলে এই জিনিসগুলোকে তৈরি করার দরকার। আচ্ছা ভাইয়া, তাহলে ভাইয়া, এরকম কিন্তু একটু হতেই পারে। নিউরালিঙ্কটা রিপিট করেন। নিউরালিঙ্ক কিসের সাথে ইন্টারফেস করবে? আমি এটা একটু আপনি আমাকে ক্লিয়ার করে বুঝাই দেন। নিউরালিঙ্ক দিয়ে আমরা কি করতে পারবো? মানে এটা যদি এরা একটু যে ক্লিয়ার জিনিসটা করতেন, এই বিষয়ে এই আমার একটু জিনিসটা নলেজ বলতে কম আছে। চাইছে, এই জিনিসটা একটুখানি নিউরালিঙ্কের ওয়েবসাইটে দেখবেন। তো ওরা যেটা বলছে যে একটা ব্রেনের সাথে কম্পিউটারের একটা ইন্টারফেস তারা একটা বিল্ড করার চেষ্টা করছে। হুম, আমি জানি না, আমি এদের পেপার হুম, গুলো সেরকমভাবে অ্যাক্সেস করতে পারি না। কারণ যখনই দেখি যে এই যে এদের যে রিসার্চ এগুলো, সেগুলো আমি খুব একটা পাইনি কখনো। মানে খুব বেশি যে তারা খুব ইলাবোরেটলি এই জিনিসগুলোকে আ কি বলে? মানে টেকনোলজি গুলোকে খুব ডিসক্রাইব করে সেরকম না। কি করছে আমি এক্সাক্টলি বলতে পারব না আপনাকে। কিভাবে করছে তার যে মূল মেকানিজম বা অ্যাকশন টা কি সেই জিনিসটা আমি জানি না। কিন্তু এইটুকু তারা ক্লেম করে যে তারা একটা ব্রেন, কম্পিউটার এইটার একটা ইন্টারফেস, একটা একটা কমিউনিকেশন এরকম করার চেষ্টা করছে। মানে আপনি এই যে হুম, ব্রেনের যে ছোট, ছোট অ্যাকশন গুলো যেগুলোকে এখনো পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারছি না, ধীরে, ধীরে দেখবেন এগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এই যে আপনি একটা জিনিস বললেন যে হুম, আপনার কাছে অ্যাক্সেস আছে কিন্তু আমার কাছে অ্যাক্সেস নেই। কারণটা কি? কারণ এই যে ব্রেনের যে আপনার সাথে আপনার ব্রেনটা অ্যাজ এ হোল সেটা কানেক্টেড। বিভিন্ন এরিয়া বিভিন্ন জায়গাতে কানেক্টেড। যদি এরকম হয় হুম, যে অপটিক নার্ভ যদি কানেক্টেড না থাকে, কানেক্টেড মানে অপটিক লোবে যদি কানেক্টেড না থাকে, তখন কি হবে? তখন হুম, সেই জিনিসটা অ্যাক্সেস আপনার কাছেও থাকবে না। You will not be able to see। এখন একটা প্রশ্ন অনেকেই করে যে যদি আ একজন মানুষ সে যদি ধরুন একজন জন্ম থেকে অন্ধ, ঠিক আছে? সে হয়তো চোখ মানে হুম, দেখতে পেল হঠাৎ করে কোনভাবে। তাহলে সে কি আ জি, জাস্ট শুধুমাত্র ডেসক্রিপশন শুনে কোনটা স্কোয়ার, কোনটা সার্কেল, কোনটা বা হচ্ছে টাচ করে যে আগে যে বুঝতো যে একটা ঘনক, একটা বল, এই জিনিসগুলোকে দেখে বুঝতে পারবে? তার আনসারটা পরবর্তীকালে যখন এরকম ঘটনা ঘটেছে যে ধরুন এই জন্ম থেকে হয়তো কর্নিয়ার কোনো একটা ছিল, কোনো একটা সমস্যা ছিল বা লেন্সের কোনো একটা সমস্যা ছিল। তারা হয়তো সার্জারির পরে দেখতে পাচ্ছে। তাদের হয়তো সেনসরি পার্টটা ঠিক ছিল। তারা কিন্তু সত্যি এই জিনিসটা পারে না। বুঝেছেন? জি, জি। তার মানে একটা জিনিস আমি বলতে চাইছি যে তাদের ওই ব্রেনে যে তাদের যে ইন্টারপ্রিটেশনটা ওইভাবে তৈরি হয় না।
মানে ভিজুয়াল ইন্টারপ্রিটেশন আলাদা, হিয়ারিং ইন্টারপ্রিটেশন আলাদা, শব্দের ইন্টারপ্রিটেশন আলাদা, সমস্ত কিছু আলাদা। কিন্তু ব্রেনে একটা সেন্ট্রাল প্রসেসিং হয়ে সেই সমস্ত জিনিসগুলোকে কোরিলেট হতে থাকে। তো আপনার যে এই ১ম প্রশ্ন যে একটা ডেটা যদি আমার কাছে না থাকে তাহলে কি আমি এটাকে কোরিলেট করতে পারবো? তার উত্তর হচ্ছে না। সেই জিনিসটা আগেই বলেছিলাম যে এর উত্তর হচ্ছে না। এবার আপনি যে জিনিসটা বলছেন যে আমার কাছে অ্যাক্সেস আছে কিন্তু আপনার কাছে নেই। আপনার কাছে অ্যাক্সেস আছে কি করে? এটার কারণ হচ্ছে একটা সেন্ট্রাল প্রসেসিং, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটা সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা প্রসেসিং করছে। এই প্রসেসিংটা কে করছে? এটা সেরেব্রাল কর্টেক্স করছে। এই সেরেব্রাল কর্টেক্স এর এইজন্য তো সেরেব্রাল কর্টেক্স এর যে প্রসেসিংটা সেটা অনেক ধীরে। তো ওইজন্য কি করে? ওই সবসময় ও ওই একটা লার্নিং এর মাধ্যমে ওই জিনিসটাকে একটা একটা থ্যালামাসের দিকে একটা সেই যে থ্যালামাসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। যাতে ওখানে মাসল মেমোরি তৈরি হয়। যেখানে একটা রিফ্লেক্স এর মধ্যে চলে যায় সেই জিনিসগুলোকে তৈরি করে। কারণ সেখানে প্রসেসিং পিরিয়ডটা কম। তো এইজন্য এটাই হচ্ছে এক্সপার্ট এর ইয়ে আরকি। তা এই ম্যাগনাস কার্লসেন তাকে যেকোনো একটা গেম যদি দেখিয়ে দেন, সে বলে দিতে পারে যেকোনো একটা পজিশনের যেকোনো একটা গেম দেখিয়ে দেন, ফেমাস গেমের অবশ্যই। খুব মানে ইনফেমাস মানে ফেমাস বা মানে সেরকম ফেমাস হতে হবে আরকি। সে তার আ প্রায় ৫০-৬০ হাজার গেমের যেকোনো একটা পজিশন দেখিয়ে দিলে সে বলে দিতে পারে যে এইটা কার সাথে খেলা হয়েছিল, কবে খেলা হয়েছিল। কারণ সে ওই জিনিসগুলোকে পজিশন গুলোকে সে সেভাবেই তৈরি করেছে। যাই হোক যে জিনিসটা বলতে চাইছিলাম যে এটার কারণ হচ্ছে আপনার কাছে অ্যাক্সেস আছে, আমাদের কাছে অ্যাক্সেস নেই। আপাতত অ্যাক্সেস নেই। কিন্তু ন্যানো টেকনোলজি উন্নত হওয়ার সাথে, সাথে সেই জিনিসটা অ্যাক্সেস থাকতেই পারে। হুম। আচ্ছা ভাইয়া, তো ওইটা আমার কনসিয়াসনেস নিয়ে লাস্ট কোয়েশ্চেন ছিল। আর আশা করি এটা আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, আশা করি আপনার জন্য ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর নিশ্চয়ই। অডিয়েন্সও আশা আচ্ছা করি আরেকটা কিছু ইনফরমেশন যাই একটা পেয়েছে। কথা বলি। একটা কথা বলি ফিলোসফি ভাই, জি, হ্যাঁ? এই জিনিসগুলো না এই যে জি, জি, জিনিসগুলো ভাবছেন, আপনার সাথে কথা বলতে কিন্তু আমার সত্যি honestly খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস বলি, জি, জি, এই জিনিসগুলোকে না biasly ভাবলে হবে না। ঠিক আছে? একটু জি, unbiased জি। way তে ভাবার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে ওই যে হুম, জিনিসটা বললাম না যে একটা হাইপোথিসিস একটা হাইপোথিসিস তৈরি করতে হবে। একটা হুম, 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 একটা ওয়ার্কেবল একটা হাইপোথিসিস তৈরি করতে হবে। একটা টেস্টেবল হাইপোথিসিস তৈরি করতে হবে। একটা একটা হুম, 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 এরকম একটা টেস্টেবল প্রেডিকশন দিতে হবে। ঠিক আছে? একটা falsifiable হুম, একটা হুম, হাইপোথিসিস তৈরি করতে হবে। এইটা যদি করতে পারি তখন আমরা ওই জিনিস হুম, থেকে কিন্তু বিয়ন্ড বেরিয়ে আসতে পারি। ঠিক আছে? এরকম কিন্তু এই এইচ.সি. হুম, ভার্মা হুম, বলল, হুম, বলল যে হতেই পারে। এরকম একটা হতেই পারে যে এমন একটা ফিজিক্স হয়তো সেই সময় তারা অ্যাক্সেস করত। এমন একটা মডেলিং তারা জানতো হুম, যে জিনিসটা আমরা হয়তো এখন জানি না বা আমরা সেই জিনিসটা আমরা ভুলে গেছি। হুম, কিন্তু অ্যাসোসিয়েশনটা তো হুম, অন্ততপক্ষে দেখানো যাবে। সেই অ্যাসোসিয়েশনটাই কেউ দেখাতে পারেনি হুম, এখনো পর্যন্ত। তাই আমি বলছি যে তাহলে আমি আর যে এই জ্যোতিষটা মানবো কি করে? তাহলে সেটা যে বিলিভ করব এরকম যদি হয় যে ১০০ জনের মধ্যে ১০০ জনকে ঠিক বলে দিচ্ছে যে আজকে এটা হবে, কালকে এটা হবে বা তার একটা প্রিডিকশন আছে। ১০০ জনের একজনই ঠিক বলতে হবে না। তার অন্তপক্ষে একটা সার্টেনটি নিয়ে একটা 95% একটা কনফিডেন্স ইন্টারভাল নিয়ে সে বলছে। তখন ঠিক আছে, তখন আমরা মানব। হুম, হুম, তাই জন্য আমি একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, আমি জানি না আপনি এগ্রি করলেও করতে পারেন। এই সায়েন্টিফিক মেথড যেটাকে আমরা এখনো পর্যন্ত ডেসক্রাইব করি, এটাই কিন্তু সত্যে পৌঁছানোর একমাত্র টুল বলে আমি মনে করি। এরকম হচ্ছে ওই কোন রকম একটা মেডিটেশন, কোন রকম এই আ ধর্মীয় গ্রন্থ বা এরকম কোন কিছু সেটা কিন্তু খুব একটা হেল্প করে না। তার কারণটা কি জানেন তো? কারণ হচ্ছে ওইখানে আমরা এই যে কোন একটা জিনিস ভুল হলো নাকি ঠিক হলো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারি না। এই সেদিনকে একটা আ বই পড়ছিলাম। বই পড়তে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল যে আ ক এই আ ১৯৪৭ সালে তা এই রাদারফোর্ড আর উইলস ল্যাম্ব এরা একটা ওই হাইড্রোজেনের যে স্পেকট্রামটাকে সেই স্পেকট্রামটাকে পরীক্ষা করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা তখন এমন একটা 1947 এ এপ্রিল মাসে এই জিনিসটা করেছিল। তো তখন হাইড্রোজেনের যে স্পেকট্রামটা সেটা পরীক্ষা করেছিল এই কারণে, কারণ তারা 1 পার্ট ইন 100 মিলিয়ন এই অ্যাকুরেসি তে করতে পারত। কিন্তু করতে গিয়ে তারা খুব অবাক হুম, হয়েছিল। হুম, দেখেছিল যে এই জিনিসটা পল ডিরাকের যে প্রেডিকশন তার সাথে খুব একটা মেলে না। তার মধ্যে যদি একটা হুম, ডিসক্রিপেন্সি আছে। এই ডিসক্রিপেন্সিটা যদি কম, সো 100 in 1 বিলিয়ন একটা ডিসক্রিপেন্সি ছিল। কিন্তু ডিসক্রিপেন্সি ছিলই। এই ডিসক্রিপেন্সিটা সলভ করতে হুম, পেরেছিল শুধুমাত্র যদি আমরা একটা ভার্চুয়াল পার্টিকেল এর অস্তিত্ব আমরা ধরে নিই। ঠিক আছে? তা হুম, হুম, দেখুন এই যে সায়েন্টিফিক মেথোডলজি এই জিনিসটা কি করে? এই জিনিসটা কন্টিনিউয়াসলি আমাদের নলেজটাকে আপগ্রেড করার সুযোগ দেয়। এখন যদি একটা হুম, একটা যদি ফিজিক্স এর বাইরে যদি একটা মেটাফিজিক্স থাকে, মেটাফিজিক্যাল ওয়ার্লড থাকে,
আমাদের অসুবিধা কোথায়? আমরা সেই জিনিসটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব। বরং আরো ভালো এরকম হতেই পারে যে আমরা একটা পারপেচুয়াল মোশন, পারপেচুয়াল ইঞ্জিন এরকম কোনো কিছুর সন্ধান পেলাম। এরকম হতেই পারে আমাদের আর ফিউল লাগছে না। আমরা এমনিই উড়ে, উড়ে চলে যাচ্ছি। হ্যাঁ? মাইন্ড পাওয়ার দিয়ে উড়ে, উড়ে চলে হুম, যাচ্ছি। আমাদের অ্যাক্সেস করতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই বরং হুম, ভালো তো করতে পারলে। তাতে তার মানে এটা নয় যে আমাদের কোন রকম biasness আছে বা আমাদের কোন রকম পর্দা আছে। না ওটা আমরা কিছুতেই মানব না। এরকম নয় কিন্তু। হুম, এটা আমাদের বরং সেই জিনিসটা হতে পারলেই সবথেকে ভালো। আমার যদি এরকম একটা ক্লিন এনার্জি আমি পাই, সোর্স পাই, অসুবিধা হুম, কোথায়? আর যদি আমি ফোন না হুম, করি আপনাকে যদি এমনি আপনার থট প্রসেস জানতে পারি, অসুবিধা কোথায়? তাই না? তার হুম, মানে আমি এটাই বলতে হ্যাঁ চাইছি ভাইয়া, তার সাথে কোনো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড এর সাথে কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তাই না? আর যদি জি, জি। যদি এরকম মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে, we are happy to get involved with that. ভাই এটা একটা ইন্টারেস্টিং কথা বললেন যে যদি মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে থাকে ওইটার সাথে মানে আমাদের কোনো প্রবলেম নেই, মানে ইটস ফাইন, বাট এখানে তাহলে তো দুইটা প্রশ্ন অটোমেটিক জায়গা যায়, যদি মেটাফিজিক্স এর বাইরে কোনো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে থাকে তাহলে কি আদৌ এটা আপনার সাইন্টিফিক মেথড দিয়ে অ্যাক্সেস করা পসিবল হবে কিনা, এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। আর আনসায়েন্টিফিক সেকেন্ড মেথড কোয়েশ্চেন হোক, হচ্ছে যে শুনুন না, বলছি আনসায়েন্টিফিক সায়েন্টিফিক। মেথড হোক কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আনসায়েন্টিফিক মেথড হোক কোনো অসুবিধা নেই। কিন্তু এই ফেয়ারি টেলস গল্প কথা দিয়ে তো সেই জিনিসটাকে অ্যাক্সেস করা যায় না, তাই না? ওই যে বললাম না যে জ্যোতিষ বা এরকম কোনো কিছু দিয়ে যদি কাজ হয় সেটা অন্য কোনো হুম, সায়েন্স থাকলে থাক, মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড থাকলে থাক। হুম, কিন্তু অন্ততপক্ষে অ্যাসোসিয়েশনটা তো আমি দেখাতে পারব। তাই না? হুম, হ্যাঁ, সেটা আপনি সঠিক বলছেন যে মেডিটেশন হাবিজাবি এগুলোতে তো কিছুই পসিবল না, বাট আর সায়েন্টিফিক মেথড হচ্ছে কি বলবো যে ইট ইজ দ্য বেস্ট টুল দ্যাট উই হ্যাভ, মানে হ্যাঁ, এর এবার চেয়ে ধরুন হচ্ছে বেটার একজন টুল জ্যোতিষ আমাদের এসে কাছে বলল, আপাতত নাই। হ্যাঁ, ধরুন হচ্ছে জ্যোতিষ জি, এসে জি ভাই। বলল যে, "দেখ ভাই আগামী ১০০ বছরে এই জিনিস হবে। শেয়ার মার্কেটের এই ভ্যালু হবে। ঠিক আছে? এই হুম, সমস্যা হবে। এই পাকে পাকে কি বলে? এই ধরুন আছে আজ থেকে ১০ বছর আগে বলে রাখলো যে, এই রাশিয়া আর ইউক্রেন এই সময় যুদ্ধ হবে, এই সময় থামবে, এই হবে।" বা ধরুন হচ্ছে বলল 26/11 এর এইখানে একটা সমস্যা হবে। এরকম যদি বলে রাখতো, আমাদের সমস্যা কোথায়? আমরা তো সেই জিনিসটাকে আরো বেশিভাবে নালিশ করার চেষ্টা করতাম। যদি বলতো যে, "দেখ হুম, ভাই এখানে খরা হবে, সাবধান। এখানে অতিবৃষ্টি হবে, সাবধান। এই ড্যামটা ভেঙে যাবে, সাবধান। ওই ফ্লাইওভারটা পড়ে যাবে, সাবধান।" যদি বলে দিত হুম, আমাদেরকে, আমরা আরো বেশি হুম, সচেতন হতাম। তাই না? হুম, আমাদের সমস্যা থাকতো কোনো। হুম, কিন্তু কেউ করতে পারে কি? না, আমার প্রশ্ন হচ্ছে সেটাই। এখন যদি করতে পারেও না, জি, এবার জোর গলায় বলবেন যে, "না ওই জিনিসটাই কাজ করে। Beyond physics there is some metaphysics" সেই জিনিসটা এই গল্প কথা ফেয়ারি টেল দিয়ে তো কোনো লাভ নেই। সায়েন্স এর বিয়ন্ড যদি কোনো হুম, মেথড থাকে, আসুক না আমার সমস্যা নেই। আমি সেই জিনিসটাকে তো স্বীকার করতে কোনো বাধা নেই কোনো। যদি এরকম পক্ষীরাজ ঘোড়া আম, থাকে, থাকতেই পারে। আমি পক্ষীরাজ ঘোড়া রাখবো। আমি প্লেনে করে যাব না। আমি পক্ষীরাজ ঘোড়ায় চেপে দিল্লি যাব। অসুবিধা কোথায়? আমি একটা গাড়ি আচ্ছা ভাই, রাখতে যদি পারছি, কিছু আমি মনে একটা না প্লেনে করেন করে যেতে পারছি। আপনি কি হ্যাঁ, সায়েন্টিফিক নিশ্চয়ই। মেথডের একটা রাফ ডেফিনেশন দিয়ে নিতে পারবেন, যেহেতু আপনি টার্মটা ইউজ করতেছেন না, সায়েন্টিফিক মেথড তো অনেকে সায়েন্টিফিক অনেক মেথড কিছু বোঝাতে পারে। সায়েন্টিফিক সায়েন্টিফিক আপনার মেথড মানে কোনো কিছুই উম, না। ওকে? এমন একটা মেথড, একটা খুব সিম্পল একটা মেথড যেখানে যদি কোনো কিছু একটা ব্যাখ্যা করতে চান, সারা পৃথিবীতে যা দেখছেন বা দেখছেন না, কোনো কিছু একটা ঘটনার যে ব্যাখ্যা হুম, করতে চান, এই ঘটনার একটা হাইপোথিসিস দিতে হবে যে এই কারণে হতে পারে। এই হাইপোথিসিসটা কেমন হবে? হুম, এই হাইপোথিসিসটা ফলসিফাইবল হতে হবে। মানে এই জিনিসটাকে ভুল প্রমাণ করা যেতে পারতে হবে। ঠিক আছে? হুম, ২ নম্বর কি? কতগুলো হুম, টেস্টেবল প্রেডিকশন দিতে হবে যে এই টেস্টটা করে দেখো এটা এরকম হবে। এটা করলে ওরকম হবে। সেটা করলে সেরকম হবে। ৩ নম্বর কি? একটা অ্যাসোসিয়েশন থাকতে হবে। এটি হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল সায়েন্টিফিক মেথড তার বিষয়ে কিচ্ছু না। এর হুম, বাইরে যদি হুম, এরকম হয় নলেজ গ্যাদার করা যদি এরকম হয় যে ধরুন মেডিটেশন করে নলেজ গ্যাদার করা যায়। ঠিক আছে? কোন রকম এইরকম হুম, পরীক্ষা, প্রমাণ এই সমস্ত কিচ্ছু লাগবে না। ধরুন আমি বললাম যে আ একটা ধরুন উম আ কি বলা যায়? ভ্যাকুয়াম ক্যাটাস্ট্রফি। ঠিক আছে? এই নিয়ে তো নিশ্চয়ই শুনেছেন। হুম, এই ভ্যাকুয়াম ক্যাটাস্ট্রফি নিয়ে খুব এটা একটা সমস্যা। তা এটা আ আমরা দেখছি যে আমাদের থিওরিটিক্যাল যে প্রেডিকশন আর তার সাথে আমাদের যে প্র্যাকটিক্যাল যে মেজারমেন্ট সেই দুটো জিনিস মিলছে না। হ্যাঁ? তো ভ্যাকুয়ামে যত এনার্জি হওয়ার কথা আমাদের থিওরিটিক্যালি সেই বাকি সমস্ত কিছু মিলছে। কিন্তু এই জিনিসটি মিলছে না। কেন মিলছে না? আপনি মেডিটেশন করে বলে দিলেন যে এই কারণে মিলছে না। ব্যাস আমার আর কি গেল।
আমি বলে দিলেন আমার আর কোনো পরীক্ষা প্রমাণ করার দরকার নেই। এবার দেখা গেল যে সেই জিনিসটাই কাজ করছে। তাহলে সেই জিনিসটাই মেথডটাই ব্যবহার করব। অত বড়, বড় ল্যাব তৈরি করে, এই লার্জ হেড্রন কোলাইডার তৈরি করে, এই আইআইটি তে রিসার্চ করে এত মাথাপাচ্ছি করার কোনো দরকার নেই। সেটাই করা যাবে। ফারাজ ভাই আছেন নাকি? এই তো ইয়েতে চলে গেছে। ফারাজ ভাই দেখি ফারাজ ভাই আস্তে তখন একজন নেক্সট কাউকে যুক্ত করি। আমাদের সাথে আছেন সেজুতি। সেজুতি আপনি আনমিউট করে বলতে পারেন। সেজুতি কি ঘুমিয়ে গেছেন নাকি? জি আছি। আছেন? আচ্ছা বলুন শুনি। আচ্ছা, আমি একটু অন্য কাজ করতেছিলাম। আপনি অন্য কাজ করতেছিলেন? আচ্ছা করে নিন। না না, তাহলে হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভালোই করে শুনতে পাচ্ছি। বলুন। আচ্ছা, আমি তো প্রশ্ন করতাম হলো যে আসিফ ভাইকে বা ইয়ে আপনি অমিত ফারাজ ভাইকে? হ্যাঁ ফারাজ ভাইকে। আচ্ছা ঠিক আছে। ফারাজ ভাই কোথায় গেলেন? আপনার জন্য কোয়েশ্চেন আছে। আচ্ছা আপনি থাকুন। ফারাজ ভাই হ্যালো করলে তখন হচ্ছে সাড়া হ্যাঁ দিবে। হ্যাঁ ভাই, আছি এই তো। আছি ভাই। এই তো ফারাজ ভাই আপনার জন্য প্রশ্ন আছে। আমি তখন একবার একটা ব্রেক নিয়ে আসি। ব্রেক। আচ্ছা ফারাজ ভাই, ওকে, সালাম নেবে। জি। আমি যে জি ভাই প্রশ্নটা বলুন। করতে যাচ্ছি, হ্যালো শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আদম আলাইহিসসালামকে নিয়ে যেটা বলা হয় যে আদম আলাইহিসসালাম উনি আদম আলাইহিসসালাম প্রথম সৃষ্টি। তো আমরা যে বিভিন্ন সময়ের বিভিন্ন হোমোদের বিভিন্ন যে ৬-৭টা ক্যাটাগরি দেখতে পাই। তো হোমো স্যাপিয়েন্সটা ঠিক কখন শুরু হয়েছে, মানে হোমো স্যাপিয়েন্স কখন শুরু হয়েছে সেটাও আমরা জানি। কিন্তু কথা হলো যে এ সেটা তো একটা মানুষ সৃষ্টি হয়নি। তো আমরা আদম আলাইহিসসালাম বলতে যেটা বুঝবো সেটা আসলে কোনটাকে বুঝবো? হ্যালো? হ্যাঁ, আদম আদম বলতে কোনটাকে বুঝবেন? দেখেন, একটা তো হচ্ছে অ্যাকচুয়াল রিয়ালিটি আর একটা হচ্ছে ফ্যান্টাসি। এখন ও আচ্ছা। দুইটার মধ্যে তো মিল মিল পাবেন না, যে হ্যাঁ, হ্যাঁ, ফ্যান্টাসির সাথে রিয়ালিটি তো মিল পাবেন না। হ্যাঁ। মেজর কথা হচ্ছে ফ্যান্টাসিকে ফ্যান্টাসির জায়গায় রাখা উচিত। যারা দাবি করে যে আদম বলে কেউ ছিল, তাদেরকে হুম। সেই এভিডেন্সটা দেওয়ার দায়িত্ব দেওয়া উচিত, যে হ্যাঁ তোমরা যে বলতেছো আদম বলে কেউ ছিল, কোথায় তার এভিডেন্স সেটা এবং তুমি আমাদেরকে দাও, না, তখন তার। এবং আরেকটা যেটা সেটা হলো যে আমরা জানি না যে কোনো সময় মানুষের উচ্চতা ৮ ফিট তো তখন ছিল না, এখন ৮ ফিট হয়, কিন্তু তখন আরো খাটো ছিল, কিন্তু যে হ্যাঁ, বলে মানুষ আরো ৬ শর্ট ছিল। ৭ এখানে আমি কথা তো শেষ হয়নি। জি ভাই, আমি ভুলে হ্যাঁ, একটা মানে ওই যে লিভ বাটনে আমি ভুলে প্রেস করে ফেলছিলাম, বুঝছেন? ওই যে আচ্ছা। তাই চলে গেছিলাম। তো ভাই আমার প্রশ্ন বেশি ছিল না, মনে করেন যে দুইটাই ছিল, যে আপনি যে কথা বলছেন ওর ভিত্তিতে একটা প্রশ্ন সৃষ্টি হয়। আপনার লাস্ট স্টেটমেন্টটা আমি আবার রিপিট করি। সেটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে সাইন্টিফিক মেথডের ব্যাপারে, যে আহ, আহ, মানে অন্য কোনো মেথড প্রুভেন না যে আপনার ট্রুথ ডিটেক্ট করার জন্য, এই বিষয়ে বলতেছিলেন। সো এই জন্য আমাদের সাইন্টিফিক মেথড হচ্ছে আমাদের বেস্ট টুল। আর কেউ যদি বলে যে মেডিটেশন বা এইসব দ্বারা কোনো কিছু ডিসকভার করা পসিবল, তাহলে তার সেটা টেস্টেবল প্রেডিকশন দিতে হবে। তো এখানেই আমাদের কনভারসেশনটা লাস্ট ছিল। সো হ্যাঁ, এই নিশ্চয়ই। এই বিষয়ে আমার একটা প্রশ্ন থাকে যে উম, আপনার আপনি যদি একটা জিনিস খেয়াল করি যে আহ, আমি এই কনসাসনেস বিষয়টা, আপনি হয়তো মনে করছেন যে আমি একটা বায়াস নিয়ে আগাচ্ছি, বাট আমি আপনাকে এখন পর্যন্ত যা যা কথা বললাম, হ্যাঁ, এগুলো কিন্তু মোরলেস আমার নিজের কথা না। এগুলো আমি আহ, এটা স্যাম হ্যারিসকে আপনি নিশ্চয়ই চিনেন, রাইট? হুম, হুম। উনি উনার থেকে আমি এই ইস্যুটা প্রথমে আহ, মনে করেন যে মানে এই ইস্যু গুলার সম্পর্কে আমি অবগত হয়েছি প্রথমে স্যাম হ্যারিস থেকে, পরে আরো অনেক বই টই পড়ছি। বাট প্রথমে কিন্তু স্যাম হ্যারিস এগুলো আমাকে তুলে ধরছিল। এবং আমার ন্যাচারাল বায়াস হচ্ছে যে মনে করেন যে ন্যাচারালিস্টিক ভাবে আমি সব এক্সপ্লেন করতে চাই। বাট দ্যাট বিং সেড, আপনি যদি কনসিয়াসনেস এর ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যে সাইন্টিফিক মেথডের কথাটা বললেন অমিত ভাই, সাইন্টিফিক মেথডের একটা কি একটা মানে ক্যারেক্টারিস্টিক ফিচার হইতেছে যে আপনি কিন্তু কোনো বায়াস নিয়ে আগাইতে পারবেন না। যে আপনি হাইপোথেসিসটা মনে করেন পুরো নিউট্রাল ভাবে দেখতে হবে, যে আহ,
মানে আগে থেকে যদি আপনি একটা বায়াস নিয়ে আগান, তাহলে ওই এক্সপেরিমেন্টার রেজাল্ট কিন্তু রিলায়েবল হবে না। সো এই জন্য আমরা মাঝে মাঝে নাল হাইপোথিসিস তৈরি করি, যে আমরা বলি যে এই দুইটার মধ্যে কোনো রিলেশন নাই, পরে রিলেশন পাইলে একদম ভালো। মানে কোনো বায়াস নিয়ে আগানো যাবে না। কিন্তু আপনি কনসিয়াসনেস এর ব্যাপারটা যদি খেয়াল করেন, আমরা কনসিয়াসনেস নিয়ে কেনই বা কনসার্ন, মনে করেন এখানে কিন্তু একটা সায়েন্টিফিক মেথডের বাইরে আমরা একটা জিনিস ইউজ করতেছি, সেটা হইতেছে ইন্ট্রোস্পেকশন। আমরা কনসিয়াসনেস নিয়ে কনসার্ন কারণ হচ্ছে যে আমি জানি যে আমি কনসিয়াস, এবং আমি জানি যে আমার মাথার ভিতরে একটা ব্রেন আছে। হ্যাঁ, আর আর আমি এটাও জানি যে আপনি আমার মতো মানুষ, আপনিও হয়তো কনসিয়াস, আপনার মাথার ভিতরেও হয়তো একটা ব্রেন আছে। তো এই জন্য আমি ওই ব্রেনের মধ্যে কনসিয়াসনেস খোঁজার চেষ্টা করি। নাও জাস্ট ইমাজিন আপনার যদি না জানতেন যে আপনার ভিতরে একটা ব্রেন আছে, বা আপনার যদি ইন্ট্রোস্পেকশন করার ক্ষমতা না থাকতো, তাহলে কিন্তু সেই সিচুয়েশনে যদি আমি একটা ব্রেন ধরাই দিতাম আপনার হাতে, আপনি কিন্তু জীবনেও এর ভিতরে কনসিয়াসনেস খুঁজতে যাইতেন না। তো আপনার কাছে কি এটা একটু পাজলিং মনে হয় না, যে আচ্ছা, সায়েন্টিফিক মেথডে এখানে একটা প্রশ্ন করি। যেখানে আমরা সব আপনার তো ব্রেন আছে, জি আপনার তো ব্রেন আছে, আমারও জি ব্রেন আছে, সবারই ব্রেন আছে। আজ থেকে ধরুন জি ১০০ বছর আগে, ২০০ বছর আগে, জি ৫০০, জি ১০০০ বছর আগে প্রত্যেকটা মানুষেরই ব্রেন ছিল। জি তারা কি জানতো জি যে কিভাবে আমরা দেখি বা কিভাবে আমরা শুনি, কোনটা বর্নিক্স এরিয়া, কোনটা ব্রোকাস এরিয়া, কোনটা হাইপোথ্যালামাস, কোনটা সেরিব্রাল কর্টেক্স, কি কাজ করে, কি ফাংশন, এই জিনিসগুলো তো জানতো না। বা হিপ্পোক্যাম্পাসের ফাংশন কি, হোয়াট ইজ এক্সট্রাপিরামিডাল সিনড্রোম, কোন নার্ভটা অ্যাফারেন্ট নার্ভ, কোনটা ইফারেন্ট নার্ভ, কোনটা ফেসিয়াল নার্ভ, কোনটা ভেগাস নার্ভ, কিছুই তো জানতো না। তাদেরও তো কনসিয়াসনেস হুম হুম ছিল। হুম। সেই ভাই আমি আমি কনসিয়াসনেসটাকে কোশ্চেনটা বুঝি নাই, কোশ্চেনটা আমি বুঝি আমি নাই। বুঝতে আচ্ছা, পেরেছি। এখানে হ্যাঁ, আমার তুমি আমার আমার হ্যাঁ, মাথায় শিওর, শিওর, শিওর। কনসিয়াস যদি আমার আমি ভাই, দাঁড়ান, কোশ্চেনটা দাঁড়ান। হচ্ছে এখানে আ যে আগে ফারাজ ভাই ক্লিয়ার করে মানে নিক, তারপরে আপনি বলবেন। যেখানটা ক্লিয়ার নয় সেটা বুঝতে জি জি পারবেন, জি তারপর বলবেন। ফারাজ ভাই প্লিজ গো অ্যাহেড। আমি দেখতেছি আমি কনসিয়াস, আমি দেখতেছি আপনি কনসিয়াস। এখানে বায়াসনেসটা কোথায়, মানে কোন হ্যাঁ, পজিশনটা এখানে আমি আমি বলতেছি বলে যে দিই এই যে জায়গায় আমি বায়াস? যে জি জি ভাই, এটা প্রশ্নটা হচ্ছে যে আমরা যে কনভারসেশনটা লাস্ট পয়েন্টে যেখানে ড্রপ হয়েছিল, ওটা হচ্ছে যে সায়েন্টিফিক মেথড নিয়ে। এখন সায়েন্টিফিক মেথড আপনি ডিটেলস দেখতে পারেন, কিন্তু আহ, এখানে কনসিয়াসনেস আমি স্টাডি এটা করার এটা ক্ষেত্রে আমার আপনার এটা আমার কোশ্চেন না, আমার কোশ্চেন এটা নয়। কোন জায়গায় আমি বায়াস যে ইফ আই বায়াসটা কোথায় আসছে, জি জি জি, ওইটাই অ্যান্সার করছে, বায়াসটা কোথায় আসতেছে। সো আপনি আহ, আপনাকে যদি আমি একটা ব্রেন ধরাই দেই, আপনি ওর মধ্যে কনসিয়াসনেস কেনই বা খুঁজতে যাবেন? কারণ আপনি হইতেছেন যে অলরেডি একটা আপনি ধরেই নিয়েছেন যে এখানে কনসিয়াসনেস এক্সিস্ট করে। কারণ আপনি যদি নিজের ইন্ট্রোস্পেকশনের ক্ষমতা না থাকতো, আপনি নিজে যে কনসিয়াস এটা যদি আমি আপনি না জানতেন। ধরে নিছি এটা তো মিথ্যা কথা। আমি ধরে নিচ্ছি এটা তো মিথ্যা কথা, কারণ আমি দেখতেছি ব্রেনের সাথে অবভিয়াসলি কনসিয়াসনেস এর সম্পর্ক আছে। কেউ আমার না, ব্রেইনে আপনি গুলি তো করলে আমি কনসিয়াস থাকবো না, আমার হাতে গুলি করলে আমি কনসিয়াস থাকবো, আমার বুকে গুলি করলে আমি কনসিয়াস থাকবো, যতটুকু থাকা যায়, বাট ব্রেনে গুলি করলে আমি কনসিয়াস থাকবো না। আমি তো ধরে নিচ্ছি না, এখানে তো বায়াসনেস নাই, তো বায়াসনেসটা কোথায় অ্যাকচুয়ালি? না, এখানে বায়াসনেসটা হচ্ছে যে আপনি ধরে নিচ্ছেন যে মনে করেন আপনার ব্রেনে গুলি করলে আপনার কনসাসনেস চলে যাবে, আপনার একটা ইন্ট্রোস্পেকশন কাজ করতেছে, রাইট? বাট আরেকজনের ব্রেনে যে কনসাসনেস এক্সিস্ট করে কি করে না, এটা কিন্তু আপনার আরেকজনের ব্রেনের কিন্তু আপনার অ্যাক্সেস নেই, আরেকজনের কনসাসনেস এর উপর আপনার অ্যাক্সেস নেই। এটা আপনার আগে থেকে অ্যাজাম্পশন করে নিতে হবে যে ওয়েল, আমার ব্রেনে যেহেতু আছে, আমি ওর যদি ব্রেনেও তাহলে দেখি, আছে। আমার যদি সেই এক্সপিরিয়েন্স থাকে যে আহ, আমি আমার গায়ে আহ, জোরে লাগলে, আঘাত লাগলে আমি ব্যথা পাই, আমি এটা হুম হুম হুম। এটা অ্যাজিউম করাটাও যে অন্যের গায়ে আঘাত লাগলে সে ব্যথা পাবে, এটা একটা বায়াসনেস। উম, এ- এখানে মনে করেন ধরে নিতে পারেন যে আহ, অমিত ভাই ধরেন প্র্যাকটিস করতেছে, ডাক্তারি প্র্যাকটিস করতেছে, সে দেখে যে আম, কারো যদি ধরেন সার্টেন রোগ হয়, এই সার্টেন মেডিসিন দিয়ে তাকে ভালো করা যায়। একই সার্টেন সার্টেন আপনার ক্যারেক্টারিস্টিক্স ওয়ালা বা একই সার্টেন সমস্যা সহ একজন আরেক আলাদা পেশেন্ট দেখলেন, আম, সমস্যা সেম, সে তাকে যদি একই মেডিসিন দেয়, সেটা কি বায়াসনেস হবে?
ভাই এটা কিন্তু অ্যানালজিটা একটু ফলস হয়ে যায়। আপনি যখন মেডিসিনে দেখতেছেন একটা অ্যাসোসিয়েশন, আপনি কিন্তু ও, আহ, আপনি যখন মেডিসিনে অ্যাসেস করেন যে একটা লোক ভালো হয়ে যেতেছে খারাপ হয়ে যেতেছে, তখন তো আপনি এমন সব ডেটা ইউজ করেন যেগুলো থার্ড পার্সন দ্বারা অ্যাক্সেসেবল। যেমন আপনি মনে করেন যে ব্লাড প্রেশার দেখবেন, ব্লাড সুগার দেখবেন, আমার ইলেকট্রোলাইট আমার দেখবেন। আমি যখন দেখতেছি যে ব্রেইন ব্রেইনের সাথে কনসিয়াসনেস আছে, এটা তো শুধুমাত্র আমার সিঙ্গুলার পার্সনের সিঙ্গুলার ধারণা না। আচ্ছা, আপনি এটা ধরেন যে মনে করেন যে আহ, আপনি আমার একটা ব্রেনের মধ্যে গুতা দিলেন, ঠিক আছে? এখন আমি চিৎকার দিয়ে উঠলাম যে আমার ব্যথা লাগতেছে। তো আপনি ধরে নি, so এখানে কি মনে করেন আপনি আমার ব্রেনের মধ্যে গুতা দিচ্ছেন, হ্যাঁ, আপনি গুতা দেওয়ার পর আমি চিৎকার দিয়ে উঠলাম যে হ্যাঁ ব্যথা ব্যথা। তারপর তাহলে কি আপনি এটা কি তাহলে আপনি বলতে পারেন যে আমি কনসাস বা কনসাসলি পেইন ফিল করতেছি? কারণ আমি তো মনে করেন যে আনকনসাস ভাবেও মনে করেন বিহেভিয়ার আর কনসাসনেস তো সেম জিনিস হলো না। মনে করেন যে আপনার সাথে চ্যাট জিপিটি যে আপনার সাথে গল্প করে, সে তো নট নেসেসারিলি কনসাস, বাট সে এমন ভাবে আপনার সাথে গল্প করতে পারবে যে অ্যাজ ইফ হি ইজ কনসাস। সো বিহেভিয়ার এন্ড দুইটার সাথে কনসাসনেস তো সেম। সম্পর্ক কোথায়? আমি যখন একটা লিভিং আপনি বিংকে আপনি যে সম্পর্কটা দেখেন, পেইন আপনি যে দিয়ে ব্রেন আর কনসাসনেস, আপনি যে ব্রেন আমি আর কনসাসনেস শেষ করতে সম্পর্কটা পারলাম না তো। দেখেন। সরি 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 সরি। আপনি আমাকে প্রথম যে দিলেন, এক্সাম্পল দিলেন, আপনি একটা লিভিং বিংকে করে পেইন ফিল করায়, দেখলেন যে সে রিয়াক্ট করতেছে পেইনটাতে। অ্যান্ড আরেকটা উদাহরণ দিলেন, আপনি আপনি একটা চ্যাট জিপিটির সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা বটের সাথে কথা বলতেছেন। দুটার সাথে সম্পর্কটা কোথায়? সম্পর্কটা হচ্ছে যে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনি কনসাসনেস অবজার্ভ করতে পারেন না, আপনি হচ্ছে যে বিহেভিয়ার অবজার্ভ করেন। তো কিন্তু আপনি আগে থেকে ধরে নেন যে বিহেভিয়ার ইকুয়ালস কনসাসনেস। কারণ চ্যাট জিপিটিও আপনার বিহেভিয়ার ডিসপ্লে করতে পারে, বাট দ্যাট ইজ নট কনসাস। চ্যাট জিপিটির এক্সাম্পলটা আমি টানলাম কারণ আপনি বিহেভিয়ার আর কনসাসনেসকে ইকুয়েট করতে পারবেন না। ওই দুটোর মধ্যে কোরিলেশন আছে, বাট দে আর নট নেসেসারিলি দ্য সেম থিং। সো আপনি কনসাসনেস এর সাথে ব্রেনের রিলেশন অবজার্ভ করেন না, আপনি কনসাসনেস এর সাথে বিহেভিয়ারের, ফিজিক্যাল বিহেভিয়ারের রিলেশন অবজার্ভ করেন। আপনি পেইন দেখতে পান না, আপনি দেখতে পান একটা লোক চিল্লাইতেছে, কান্না করতেছে, ওর সাথে যে একটা আচ্ছা কনসাস অমিত ভাই, এক্সপেরিয়েন্স অ্যাসোসিয়েটেড আছে, এটা আপনার একটা চ্যাট assumption। জিপিটির কোনো ইয়াটাকে কি কনসাস বলা হয়? মানে না আর্টিফিশিয়াল চ্যাট জিপিটি, ইন্টেলিজেন্সকে কি কনসাস কনসাস বলা হয়? না এন্ড চ্যাট বলা না হলে চ্যাট কেন বলা হয় না? কারণ সেটা এটা সে ভাই হ্যাঁ, চ্যাট জিপিটি কনসাস হইতেও পারে। বিষয়টা হইতেছে এটা হইতেছে এআই নিয়ে এত ডিবেট এই জন্যই চলে ভাই। চ্যাট জিপিটি কনসাস হইতে পারে, ইনফ্যাক্ট আমরা যে ফোন ব্যবহার করতেছি, এই ফোনেরও একটা রুডিমেন্টারি কনসাস এক্সপিরিয়েন্স থাকতে পারে। বাট ইউ ডোন্ট নো দ্যাট, ইউ ক্যানট নো দ্যাট, কারণ কনসাসনেস হইতেছে থার্ড পার্সেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে টোটালি একটু আগে না ইনঅ্যাক্সেসিবল। আপনি এবং বললেন যে চ্যাট জিপিটি কনসাস না, যে বিহেভিয়ার দেখলেই আমরা বুঝবো যে বলা যাবে না যে এটা কনসাস। হুম হুম, হ্যাঁ সেটাই তো আমি বললাম, বিহেভিয়ার আপনি তো বিহেভিয়ার দেখে সেকেন্ডে আপনি সেকেন্ডে বলতে আপনার পারবেন না যে আপনার পজিশন চেঞ্জ করতেছেন। আপনি বলতেছেন এটা বিহেভিয়ার দেখে আপনি বলা যাবে না আমার এটা কনসাস, পজিশন, বাট আপনি আমার আবার বলতেছেন আমার যে এটা কনসাস হতেও পারে। ভাই ঠিক আছে, আমি আহ, আরেকবার বলি। আমি বলতেছি যে প্রথমে আপনি বলছেন যে আপনি ব্রেনের অ্যাক্টিভিটির সাথে কনসাসনেস এর রিলেশন দেখতে পাইতেছেন। তখন আমি আপনাকে বললাম যে আপনি ব্রেন অ্যাক্টিভিটির সাথে কনসাসনেস এর রিলেশন দেখতে পাচ্ছেন না, কারণ আপনি কনসাসনেস দেখতে পান না, আপনি কিন্তু বিহেভিয়ার দেখতে আমরা পান। তো আপনি দেখতে পান একটা লোক আমরা তো ওইটা চিল্লাইতেছে। থেকে বহু দূরে চলে গেলাম, যে যেখানে আমি ছিলাম, যে আম- আমি দেখতেছি আমি কনসাস, আমি দেখতেছি অমিত ভাই কনসাস। এখন আমি আচ্ছা, কনসাস অমিত ভাই হইলে কনসাস, এটা এটা আপনি কিভাবে করা বুঝতেছেন? অমিত ভাই অমিত আমার ভাই যে সাথে কনসাস, রিয়াক্ট করতেছে। রিয়াকশন এন্ড কনসাসনেস কিন্তু সেম জিনিস না ভাই। রিয়াকশন ইজ নট নেসেসারি আমার ইকুইভ্যালেন্ট টু আমার কনসাসনেস। আমার এক্সপিরিয়েন্স এরকম কোনো নাই যে আমার সাথে ওয়াকিং টকিং করো, এরকম নাই, এক্সপিরিয়েন্স নাই যেটা কনসাস না এটা বাট আমি আপনাকে রিয়াক্ট করতেছে। আপনাকে আমি এখনই দুইটা এক্সাম্পল দিয়ে দিতে পারবো যে ওয়াকিং টকিং করবে, রিয়াকশন করবে, কিন্তু আপনার হইতেছে কনসাস না। এখন মনে করেন হইতেছে দুইটা এক্সাম্পল হচ্ছে, এক নম্বর হইতেছে স্লিপ ওয়াকিং। একটা লোক যখন স্লিপ ওয়াকিং করতেছে, তাকে আপনি আটকায় প্রশ্ন করলে সে আপনার দুই একটা প্রশ্নের উত্তর দিয়েও দিতে পারে, এবং সে গেট খুলে দরজা থেকে বাইরে হয়ে যেতে পারে, সে রিয়াক্ট করতেছে, ওরা বাট কি হি ইজ নট কনসিয়াসলি রিয়াক্টিং। যে স্লিপ ওয়াকিং করতেছে তাকে কি বোঝা যায় যে সে স্লিপ ওয়াক করতেছে?
স্লিপ ওয়াক যখন করতেছে তখন আপনি যদি তাকে ধাক্কা দিয়ে ঝাঁকি ঝুঁকি দিয়ে সে আপনার প্রশ্নের উত্তর দিবে, তারপর আপনি যদি তাকে ঝাঁকি ঝুঁকি দিয়ে উঠায় খুব দেন, সিম্পল কথা, ঠিক আছে, যাকে যে স্লিপ ওয়াক করতেছে তাকে কি বোঝা যায় যে সে স্লিপ ওয়াক করতেছে? মানে ওটাকে মানুষের দ্বারা বোঝা পসিবল যে দ্যাট পারসন ইজ স্লিপ ওয়াকিং? আপনি এটা হইতেছে যে আহ, দেখে এটা তাকে দেখে বোঝা পসিবল না, ঠিক আছে, এটা আপনি তাকে ঝাঁকি দেখে দিয়ে বোঝা উঠানোর পর পসিবল সে না, আপনাকে তাহলে আপনি কিভাবে না কিভাবে না বুঝেন যে একটা পারসন ইজ অ্যাকচুয়ালি স্লিপ ওয়াকিং আর একটা পারসন স্লিপ ওয়াক করতেছে না? হ্যাঁ সেটা আমি আপনাকে বোঝার বলতেছি কোনো ওয়ে নেই, বলতেছি কারণ বোঝার কোনো ওয়ে নেই। ওয়ে না আমি বলতেছি যদি বোঝার ওয়ে না থাকে ভাইয়া তাহলে স্লিপ ওয়াকিং তো টার্মই থাকবে না। হ্যাঁ সেটার অ্যান্সারই তো আপনাকে আমি দিতেছি ভাইয়া। সেটা হইতেছে, মনে করেন একটা লোক স্লিপ ওয়াক করতেছে, আপনি তাকে ঝাঁকি দিলেন, তারপর ঝাঁকি দেওয়ার পর সে বলতেছে যে ও আচ্ছা আমি জানি না আমি স্লিপ কিভাবে ওয়াকিং এর কিভাবে আসলাম, আমি স্লিপ ঝাঁকি ওয়াক দেওয়ার আগে করতেছিলাম। বোঝা যায় না যে স্লিপ হ্যাঁ ওয়াক করতেছে। বাট শুনেন ভাই, আপনি তার সাবজেক্টিভ রিপোর্ট তার কথার উপর ভিত্তি আরে করে ভাই, যেটা আপনি জিজ্ঞেস করছে সেটা উত্তর দেন, অত ঘোরানোর তো দরকার নাই। জি যে বলেন। স্লিপ ওয়াক করছে তাকে স্লিপ ওয়াকিং কে অবজেক্টিভলি প্রুভ করা যাবে না যে একজন স্লিপ ওয়াকিং করছে কিনা, ঘুমের মধ্যে হাঁটছে কি হাঁটছে না? আচ্ছা ভাই, আপনি কি যদি রাইট নাও আপনি অবজেক্টিভ আপনি যে কথা বলতেছেন রাইট নাও, আর ইউ স্লিপ ওয়াকিং, মানে এটা বোঝা যাচ্ছে না যে আপনি স্লিপ ওয়াক করতেছেন কি করতেছেন না? দেয়ার ইজ এ পসিবিলিটি ইউ আর ভাই স্লিপ আমি ওয়াকিং। কিন্তু আমি কিন্তু একটা পুরোপুরি একটা এআই হইতে পারি, আপনি জানেন না, রাইট? ইউ আমার মানে আমি একটা পুরো আমার আনকনসিয়াস এআই হইতে পারি। আমার এক্সপিরিয়েন্সে এরকম কোনো এআই নাই যে আহ, হ্যাঁ এই আপনার ধরনের কথা বলে। এক্সপিরিয়েন্স নাই, তার মানে এই না যে এক্সিস্ট আপনার করে না। এক্সপিরিয়েন্সে আছে, মনে করেন একটা আপনার এক্সপিরিয়েন্সে আছে। হ্যাঁ এখন আপনি যদি চ্যাট জিপিটি কে কোনো প্রশ্ন করেন, সে কিন্তু আপনাকে পুরা মনে করেন আমার চেয়েও ডিটেলস কথা বলতে পারবে, বাট হ্যাঁ, কি বলবো যে ডিটেইলস এ কথা বলতে পারে রিয়াকশন। ব্যাপারটাই কিন্তু নয়। তাহলে ডিটেলসে আমাদেরকে একটা কথা জিনিস বলা আর জানতে হিউম্যান লাইক কথা বলা দুইটা ডিফারেন্ট জিনিস। ডিটেইলস এ কথা বলে, আচ্ছা হ্যাঁ এক্সাক্টলি। আর একটা জিনিস প্রশ্ন করি তাহলে। তাহলে ফিলোসফার তাহলে একটা তাহলে আমাদেরকে এখানে একটা ডিফাইন করে নিতে হবে যে কনসিয়াসনেস জিনিসটা কি? আচ্ছা ভাইয়া, আমি কনসিয়াসনেস জিনিসটা একটা আমার ডেফিনেশন আছে, বাট শুনি। এই জিনিসটা এটার ডেফিনেশনটা এটা বলার আগে ডিফাইন আমি করলেই তো আপনাকে হয়ে যাবে। এই জি 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 ডেফিনিশনটা দিলেই তো বাকি সমস্ত গুলো ক্লিয়ার হয়ে যাবে। শুনি ভাই, ডেফিনিশনটা। কনসিয়াসনেস এর আমার কাছে কিন্তু আসলে আমি ভাই আমার বায়াসনেস এর এটা ডেফিনেশনটা পাইলাম হচ্ছে না যে যে হাউ ডু বায়াসনেস আমি আচ্ছা যখন দেখলাম যে একজন মানুষ করতেছে, হাউ ক্যান আই নো যে আমি কিভাবে বলতেছি যে আমি বায়াস? এটা দেখে যে ওকে বায়াস বলতে যে এই হি হ্যাজ জিনিসটা বলতে চাইছে, কনশাস। বলছি ফারাজ ভাই, অনেকে হ্যাঁ, এই জিনিসটা বলে এইটার যে উত্তর ওনার অমিত ভাই জিনিসটা দিতে ক্লিয়ার, পারবে, অমিত ভাই বুঝছে। অমিত ভাই এই একটু জিনিসটা আমি মানে ক্লিয়ার করে নিয়ে তারপরে কিন্তু এই এই কনসিয়াসনেস এর ইয়েটা শুনবো, ডেফিনিশনটা শুনবো। ঠিক অমিত আছে? ভাই বলেন তো এটা বায়াস কিভাবে? হ্যাঁ, সেই জিনিসটাই বলছি। উনার যে বক্তব্য সেটা হচ্ছে যে ধরুন আপনি লাল যে জিনিসটাকে দেখেন, এই জিনিসটা লাল দেখে আপনি ছোটবেলা থেকে অভ্যস্ত। মানে সবাই বলেছে এই দেখো এই রংটা হচ্ছে লাল। ঠিক আছে? এইবারে ওকে, আমি বা অন্য কেউ এটা কেউ সিউরলি বলতে পারবে না যে আমি হয়তো ওই জিনিসকে সবুজ দেখি কিন্তু বলি লাল। এইটাকে প্রমাণ করার কোনো ওকে। ওয়ে নেই। এই জিনিসটা যেটা ফিলোসোফার বলতে চাইছে যে এই জিনিসটাকে প্রমাণ করার কোনো ওয়ে নেই যে আমি এই জিনিসটিকে একই রকম দেখি। বুঝেছেন? ভাই রং তো ব্যাপারটা আরবিটারি, আমরা তো কালারটাকে করে করি, মানে এক একজন এক একটাকে লেভেল করে, এক এক ভাষা এক এক এক্সাক্টলি, ধরনের লেভেল আপ করে। ওকে, এক্সাক্টলি। কনশাস মানে কি আরবিটারি এরকম? আমাদের কনশাস কি ফিলিংসটা আরবিটারি এখানে হতে এরকম? পারে না, এই অমিত, ফিলোসফার যেটা বলতে চাইছে না সেই জিনিসটা শুনবো, সেই জিনিসটা শুনবো। সেই আরবিট্রারি কিনা সেটা তো ফিলোসফারই আমাদেরকে না, বলবে। আগে অমিত একটা ভাই ডেফিনিশন দিয়ে। আরেকটু ক্লিয়ারিফাই হ্যাঁ, করেন বিফোর ইউ এক্সপ্লেইন টু মি। আচ্ছা অমিত ভাই ওনার যে আপনি কি বায়াসনেস এর, আমি আপনি কথা কি বলতেছি রাইট নাও। এই দাঁড়া জি জি ফিলোসফার একটুখানি দাঁড়াও। একটুখানি কথা শুনি, ফারাজ ভাইয়ের পয়েন্টটা একটু শুনে নিই। হ্যাঁ, ফারাজ ভাই? উনি আপনাকে যে কনসিয়াসনেস এর যে বায়াসনেস এর সাথে কানেকশন করে যে এক্সাম্পলটা দিচ্ছে, এটার সাথে কি আপনি একমত কিনা যে এখানে এটা বায়াসনেস বলা যায়? যদি একমত হন দেন এক্সপ্লেইন টু মি, নো ওয়ারি। বা না, যদি এই জিনিসটা যদি আমি একমত। হ্যাঁ, সেই জিনিসটাই বলছি যে আমি একমত নই এই জিনিসটাতে। ওইখানে যে প্যারাডক্স তাহলে তার যেটা, কথাই নেই। না, প্যারাডক্স যেটা, সেই প্যারাডক্সটা হচ্ছে যে এরকম যে ধরুন আমি একটা জিনিসকে সবুজ দেখি বা একটা জিনিসকে লাল দেখি। এবার সেটা হয়তো আপনিও সেইভাবেই দেখেন কিনা, সেই লালটাকে লালই দেখেন কিনা। লালটাকে হয়তো সবুজের মতো দেখেন কিন্তু লাল বলেন। ঠিক আছে? তার মানে আমাদের কাছে এই জিনিসটা প্রমাণ করার কোনো ওয়ে নেই। এইবারে এই যে কেউ যে স্যাড ফিল করছে নাকি কে কি কিছু ফিল করছে, এই ফিলিংটা কিন্তু আমাদের কাছে কোনো রকম ওয়ে নেই। আমি একটা বায়াসনেস নিয়ে ভাবতে পারি যে ধরুন আপনার এরকম হলো যে আপনার কাছে একটা পেন্সিল আছে। এই পেন্সিলটা হারিয়ে গেছে। এবার
আপনার কাছে সেটা কোনো একটা ইমোশনাল একটা ভ্যালু ছিল। আপনি ভাবলেন যে আপনি খুব দুঃখিত হলেন। আমি একটা বায়াসনেস নিয়ে ভাবলাম যে আরে পেন্সিল হারিয়ে গেছে কি হয়েছে? একটা নাটরাজের পেন্সিল কালকে দোকানে গেলেই কিনতে পাওয়া যাবে। সেটা একটা আমি বায়াসনেস নিয়ে সেই জিনিসটাকে ভাবছি। ঠিক আছে? তা ইয়ের ইম আ যে ফিলোসোফার এর কথা হচ্ছে সেটাই। যে আমি একটা অলরেডি একটা বায়াসনেস নিয়ে আমি একটা চিন্তা করছি। আমি প্রি অকুপাইড আইডিয়া নিয়ে আমি একটা চিন্তা করছি। ও এই জায়গাটাই বলতে চাইছি। কিন্তু ফারাজ ভাই বায়াসনেস আপনার যে আর প্রশ্নটা প্রিঅকুপাইড আইডিয়া কি সেম জিনিস নাকি ভাই? ওই একটা বায়াসনেস এন্ড প্রিঅকুপাইড আইডিয়া তো সেম জিনিস। তাহলে বায়াসনেস বলতে বায়াসনেস বায়াসনেস ইজ তাহলে মেবি প্রেজুডিস যেটা বায়াসনেস আপনার ওয়ার্ডটা হয়তো আমার বায়াসনেস না, ওয়ার্ডটা হয়তো ইউজ করা আমার উচিত হয়নি, সো লেট মি ইউজ দ্য টার্ম লাইক দ্যাট ওয়াজ মাই প্রি সেকেন্ড কনসিভ পয়েন্ট। নোশন। ঠিক আছে, বায়াসনেস হয়তো প্রিকনসিভ ইউজ করা নোশন উচিত হয় নাই, আই এক জিনিস আর অ্যাপোলোজাইজ। বায়াসনেস হ্যাঁ, আর একটা। এরা আচ্ছা, দুজনের হ্যাঁ, কথা সো অ্যাকচুয়ালি সিমিলার আই জায়গায় চলে ফুলি যাচ্ছে। কনসিভ টু দ্যাট। আগে ইয়ে শেষ করুক। আগে ফারাজ ভাই একবার শেষ করুক, তারপরে ফিলোসোফার না, কাছে আসছি। যদি সরি বুঝতে সরি পারে সেটাই কথা যে বায়াসনেস এর জায়গায় ইয়ে করা, আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপর বেস করে কোনো একটা নেক্সট ডিসিশন নেওয়া, এটাকে বায়াসনেস বলা যাবে না। দেন দ্য হোল সায়েন্টিফিক রেভলিউশন উড বি বায়াসনেস। আপনি কোনো একটা থিওরি দেখে নেক্সট একটা ইয়ে করতে যাবেন, ও ইটস আ ফ্রিকিং বায়াসনেস। নো, বায়াসনেস এন্ড প্রিকনসেপ্ট নোশন বা অবজেক্টিভ এভিডেন্স যেটা আপনার কাছে আগে থেকে আছে, ওগুলো তো বায়াসনেস বলা যায় না। জাস্ট লাইক যে ওকে তার উম, আহ, সে সে তার মাথায় ব্রেন আছে, ইজ ফ্রিকিং কনসিয়াস। ধরেন আমার সাথে আমার ফ্রেন্ড, আমি হাঁটতেছি, পাশে আমার ফ্রেন্ড হাঁটতেছে, আমার মাথায় ব্রেন কাজ করে আমি জানি, and আমার ফ্রেন্ডের মাথায় ফ্রেন্ড আমি কনসিয়াস আমি জানি, বিকজ আমি আমার বইতে পড়তেছি যে ব্রেনের জন্য ইয়ে করতেছে, ব্রেন আমাদের কনসিয়াসনেসের সাথে কানেক্টেড। অ্যান্ড আমি দেখতেছি যে কনসিয়াস হলে কেউ একজন ইয়ে করতে পারবে, যে চলাফেরা and এই সেই করতে পারবে একজন হিউম্যান বিং। এন্ড দেখতেছি আমার পাশে আমার ফ্রেন্ডরাও আমার সাথে চলতেছে, এন্ড আমি যদি এই কনক্লুশন আসি ওকে হি ইজ ফ্রিকিং কনসিয়াস, এটাকে বায়াসনেস বলার কোনো রিজন আছে আমি এটা মনে করি না। তো আচ্ছা, এটাই ছিল আমার পয়েন্ট। আই মিসস্পোক। আমি ফুলি এই যে কনসিড করে নিয়েছি, আই ফিলোসোফার মিসস্পোক। জাস্ট ফিলোসোফার এক সেকেন্ড জি জি আসছি। জি আর ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। ওই মিসপোকের কিছু ব্যাপার না। এখানে আমরাও একটা জিনিস জানতে, একটা জিনিস করতেই পারি। কোনো অসুবিধা নেই। জি জি এক্সপ্লোর জি। করছি আমরা সবাই। আমি সেটা নিয়ে সমস্যা নেই। আমি আচ্ছা একটা জি জি জিনিস জি। বলি। যে আমি যেটা আরে ফারাজ ভাই, যে এক টার্মটা সেকেন্ড ইউজ আসছি। করা উচিত ছিল ফিলোসোফার আসছি, সেটা হচ্ছে আসছি, প্রি কনসিভ নোশন, আসছি তোমার ভুল টার্ম। তোমার জি কাছে জি জি। আসছি, তোমার কাছে আসছি। ১ সেকেন্ড না। ফারাজ ভাই ঠিক এই কারণেই আমি বলছিলাম যে, এই কারণেই আমি একটা জিনিস দিয়ে শুরু করছিলাম কথাটা। যে আমাদের কাছে তো ব্রেন তো ছিলই। আজ থেকে ১০০০ বছর আগেও মানুষের ব্রেন ছিল, সবারই ছিল। কিন্তু কিভাবে কাজ করে, কিভাবে কোন জিনিসটা কাজ করে, একটা সেরোটোনিন কিভাবে কাজ করে, একটা অক্সিটোসিন কিভাবে কাজ করে, থাইরয়েডক্সিন কিভাবে কাজ করে, থাইরোটক্সিন না, থাইরক্সিন কিভাবে কাজ করে, এই সমস্তগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা আমাদের শরীরের মধ্যে থাকলেও আমরা জানতাম না। জানলাম কিভাবে কাজ করে। সেগুলো কিন্তু সেই অবজেক্টিভ মেথোডোলজি নিয়ে কাজ করেই আমরা, সেখানে অ্যাসোসিয়েশন স্টাডি এগুলো করেই কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। সেখানে একটা হাইপোথিসিস তৈরি করেছে। হাইপোথিসিস এর কিছু টেস্টেবল প্রেডিকশন বের করেছে। সেগুলো ফলসিফায়েবল হাইপোথিসিস ছিল। সেখানে একটা অ্যাসোসিয়েশন স্টাডি করেছে। এরকম যদি নাও জানে যে এইটা কিভাবে কাজ করে, যদি নাও জানে, অন্ততপক্ষে এইটা বলতে পারে যে আ একটা থাইরক্সিন এইটার জন্য দায়ী। বা একটা উম আ একটা আ একটা কোলিনার্জিক ইনহিবিটর গুলো এই জিনিসটা কাজ করে। সেখানে এইটার জন্য দায়ী। বা হচ্ছে নাকের জন্য আমরা যে ড্রপ নিই, নেজাল ডিকনজেস্ট্যান্ট নিই। সেটা যে একটা নেজাল ডিকনজেস্ট্যান্ট টাই যে কাজ করে সেটা নাকটা খুলতে, এইটুকু অন্ততপক্ষে অ্যাসোসিয়েশন স্টাডি আমরা সায়েন্টিফিক মেথোডোলজি দিয়ে আমরা করতে পারি। তাই না ফারাজ ভাই? তা আমি যেটা বলতে চাইছি, সেখানে বায়াসনেস থাকলেও ইট ডেফিনিটলি ওয়ার্কস এবং ইট ডেফিনিটলি ওয়ার্কড আউট। তার মানে এরকম তো কোনো মানে বায়াসনেস নিয়ে করলাম নাকি একটা কিভাবে করলাম No, সেটা no, তো কিছু অমিত ভাই, ম্যাটার করছে না। বায়াসনেস বায়াসনেস ইটসেলফ একটা নেগেটিভ ওয়ার্ড, যেটাতে মানে আপনি আপনার ইয়ে থেকে সরবেন না, এরকম একটা হ্যাঁ, একটা কারেক্ট। পজিশন থেকে বলা হয়, একটা প্রিজুডিস কে বলা হয় বায়াস। আই ডোন্ট থিংক এখানে বায়াসনেস শব্দটা ইউজ করা উচিত। এগ্রিড বাট 100% আপনি উম, যেটা এগ্রি বলছেন সেটাও ঠিক, বাট আই ডোন্ট থিংক এখানে বায়াসনেসটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আচ্ছা, এগ্রিড। আসলে অমিত ভাই যেটা বলছে আমি ওইটাই বলার চেষ্টা করছিলাম। বায়াসনেস ওয়ার্ডটা হয়তো আমার ইউজ করা উচিত হয় নাই, আই শুড হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড প্রি কনসিভ নোশন। সো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন অমিত ভাই আমার কাছে একটা কনসাসনেস এর ডেফিনেশন চাইছিলেন হয়তো, রাইট? হুম, হুম, আমি কি হুম। দিতে পারি? হ্যাঁ, আচ্ছা, বলুন। এখন আমি বলে নিই যে এটা কিন্তু আমার ডেফিনেশন না। মনে করেন আমি আপনাকে বলতেছি ঠিকই, কিন্তু যে ডেফিনেশনটা আমি আবারও যে স্যাম হ্যারিসকে নিশ্চয়ই চেনেন, ওর থেকে চুরি করছি, বুঝছেন? তো ওর মানে
কনসাসনেস এর হইতেছে মনে করেন যে কি বলবো পাঁচটা ফিচার্স আছে। নাম্বার ওয়ান হইতেছে যে ইট এক্সিস্ট, নাম্বার টু হইতেছে যে ইট ইজ, মানে এটা তো সন্দেহ না যে কনসাসনেস এক্সিস্ট করে, তাই না? সো ইট এক্সিস্ট, ইট ইজ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিজিক্যালি ইনট্যাঞ্জিবল। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে মনে করেন যে আপনার দুঃখ, কষ্ট, বেদনা, হাসি, এগুলো তো মনে করেন যে আপনার ফিজিক্যাল কোনো ফর্ম নাই, তাই না? এগুলো তো কোনো শেপ নাই, এগুলো তো হাত দিয়ে ধরতে পারবেন না। তো সেই হিসাবে আমি অ্যাবস্ট্রাক্ট বলছি। আর তিন নাম্বার হইতেছে যে ইট ইজ, ইট ক্যানট বি এক্সপ্রেসড ইন টার্মস অফ এনি আদার ফিজিক্যাল ফেনোমেনা। মানে এটাতে আমি বুঝাতে চাচ্ছি যে একটা অন্ধ লোক যদি কোনোদিন লাল রং না দেখে থাকে, আপনি তাকে পুরো ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে লেকচার দিয়ে দিলেও সে জীবনেও বুঝবে না যে লাল রং কি জিনিস। তার অন্ধত্ব ঠিক করতে হবে, তারপর সে বুঝবে। সো এটাতে আমি বুঝাতে চাচ্ছি যে ইট ক্যানট বি ডিসক্রাইবড ইন টার্মস অফ এনি আদার ফিজিক্যাল ফেনোমেনা। আর চার নাম্বার হইতেছে যে ইট ইজ 100% ইনঅ্যাক্সেসিবল বাই এন এক্সটার্নাল অবজারভার। এটা হলো যে আমরা যে আগের থট এক্সপেরিমেন্ট গুলো যে ডিসকাস করলাম, যে আপনি নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটি দেখে উইদাউট এনি সাবজেক্টিভ রিপোর্টিং আপনি কখনো বলতে পারবেন না যে সে কি এক্সপেরিয়েন্স করতেছে। সো ইট ইজ 100% inaccessible from the third person point of view, or it is 100% inaccessible by an external observer. So এটা হইতেছে কনসাসনেস এর ডেফিনেশন। আমি মাত্র 4টা পয়েন্ট বলছি, 5 নাম্বারটা কি ছিল আমি ভুলে গেছি ভাই, কিন্তু দ্যাট ইজ রাফলি মাই ডেফিনেশন। এখন কিন্তু আমি একটা জিনিস বলি, যে কটা ডেফিনিশনে যে কটা পয়েন্ট বললে, এগুলো কি খুব জি, সায়েন্টিফিক ডেফিনিশন হলো? না ভাইয়া, এটা হইতেছে আপনার ইন্ট্রোস্পেকশনের উপর ভিত্তি করে, যে আমি জানি যে আমার কনসাসনেস আছে, আমি জানি যে ভাই এটা আচ্ছা কি ঠিক আছে। তাহলে সায়েন্টিফিক দেখি। বলবেন না আপনি? তাহলে আচ্ছা কারণ কি একটা আপনি, জিনিস দেখি তাহলে। তাহলে একটা চ্যাট জিপিটির সাথে আমরা চ্যাট জিপিটি যে কনসিয়াস নয় সেই জিনিসটা তো আমরা জানি নাকি? তো হইতেও পারে ভাই কনসাস না, এটা তো তাহলে তুমি আমরা তো আগেই বললাম ঠিক আছে আমরা জানি না। যে তাহলে থার্ড আচ্ছা পার্সন। ঠিক আছে ধরি একটা একটা আমার ঘরে ধরো এই টেবিল ল্যাম্পটা, ঠিক আছে? এই টেবিল ল্যাম্পটা কনসিয়াস কি কনসিয়াস নয় এই জিনিসটা আমরা জাস্টিফাই করার চেষ্টা করি। ঠিক আছে? তোমার ১ম ক্রাইটেরিয়া কি? এটা এক্সিস্ট করে, কনসাসনেস এক্সিস্টস, যে এক্সিস্ট করে। ইট ইজ সামথিং আচ্ছা দ্যাট। ঠিক আছে। ওকে। জি। এক্সিস্ট করে। তাই আমি ধরলাম যে এই কনসিয়াসনেস এই টেবিল ল্যাম্পের মধ্যেও কনসিয়াসনেস আছে। নেক্সট ডেফিনিশন। নেক্সট ডেফিনেশন হচ্ছে ইট ইজ অ্যাবস্ট্রাক্ট এন্ড ফিজিক্যালি ইনট্যাঞ্জিবল। মানে আপনি কনসাসনেস এর মনে করেন যে দুঃখ, ফিজিক্যালি হাসি, খুশি, এগুলোর তো কোনো শেপ নাই না, মানে এগুলো তো আপনি হাত দিয়ে ধরতে পারবেন। সো এটা আমি মানে বুঝাতে চাচ্ছি অ্যাবস্ট্রাক্ট এন্ড ফিজিক্যালি ইনট্যাঞ্জিবল বলতে। তাহলে দেখো এবার দেখো তুমি নিজেই বলো যে এই জিনিসটা এক্সিস্ট করে বললে, এক্সিস্ট করে বলেই শেষ। ঠিক আছে? ঠিক আছে এক্সিস্ট করে মেনে নিলাম। তারপরে? হুম। তাহলে আমি ধরলাম এর মধ্যে এক্সিস্ট করে, এই টেবিল ল্যাম্পের মধ্যে এক্সিস্ট করে। তারপর? তারপর 2 নাম্বারটা তো বললাম যে এটা অ্যাবস্ট্রাক্ট, আর 3 নাম্বার হইতেছে যে এটা অন্য কোনো ফিজিক্যাল ফেনোমেনা দ্বারা এক্সপ্রেস করা পসিবল না, যে আমি ব্লাইন্ড ম্যানের এক্সাম্পলটা দিলাম। আর 4 নাম্বারটা হইতেছে যে এটা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাক্সেস করা পসিবল না। সেটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ নিউরো সায়েন্সের এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাস আ করলাম। সো তাহলে তো কোনটাই তুমি ডিফাইন করতে পারবে না। যে সবকটাই তো এই ইয়ের মধ্যে ভাইয়া, আছে দেখছি, এই টেবিল ল্যাম্পের মধ্যে আছে। তো এই টেবিল ল্যাম্পটা মানে কনসিয়াস তো। হ্যাঁ ভাই, এইটা এই জন্যই তো আমার কাছে এটা অনেক পাজলিং একটা ফেনোমেনা মনে হয়, কারণ টেবিল ল্যাম্পের যে আপনি এক্সাম্পল দিলেন, এরকম অ্যাকচুয়ালি একটা থিওরি এক্সিস্ট করে, ইট ইজ কল্ড প্যানসাইকিজম, এন্ড ইট ইজ ওয়ান অফ, মানে এটা কেউ ভুল প্রমাণ করতে তাহলে পারে না, এই কারণ যে টেবিল ল্যাম্প তাহলে অ্যাকচুয়ালি। একটা এক্সাক্টলি তাহলে সেই জিনিসটা তাহলে একটা যদি একটা এমন একটা হাইপোথিসিস যেটা ফলসিফাইবল নয়, কেউ ভুল প্রমাণ করতে পারে না, সেটা কি খুব একটা ইউজেবল হাইপোথিসিস হলো? জি ভাই, সে না না, এটা না, কোনো কি ইউজেবল বলবো যে, হাইপোথিসিস না। তাহলে এমন একটা না হাইপোথিসিস না না। নিয়ে আসতে হবে, এমন একটা ডেফিনিশন নিয়ে আসতে হবে যে জিনিসটা একটা অবজেক্টিভলি প্রমাণ করা যায়। একটা অবজেক্টিভলি ভুল প্রমাণ করা যায় যে এর মধ্যে আছে, এর মধ্যে নেই। তাহলে আরেকটুখানি তাহলে কনসিয়াসনেস জিনিসটা কি? এই জিনিসটা নিয়ে তাহলে আমাদেরকে একটুখানি ভালো করে ভাবনা চিন্তা করতে হবে। বাট ভাই, কনসিয়াসনেস জিনিসটা এতটাই পাজলিং যে আপনি এটা কিন্তু আমি কিন্তু আমার বানানো থিওরি না, থিওরি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি। এক্সিস্ট তাহলে করে এমনও কি প্যানসাইকিজম, হতে পারে? ডেভিড তাহলে চামার্সের। এমনই কি জি জি। সে হোক না। কিন্তু না আমি সেটা বলছি না। এটা, সেটা এমনও কি জি হতে জি জি। পারে যে এরকম তো অনেক হাইপোথিসিস আছে যে এই যে ঋষি অরবিন্দের নাম শুনেছি কিনা জানি না। এই ঋষি অরবিন্দ এরকম প্রচুর কিছু কঠিন জিনিস বলতো বেদান্ত থেকে, এইখান থেকে ওইখান থেকে। সেই জিনিস নিয়ে লোকে প্রচুর পাজলড হতো। হ্যাঁ? যে এরকম হয় নাকি, ওরকম হয় নাকি? যে তাকে হচ্ছে বিশাল মহান একজন ব্যক্তি মনে করত কিছু মানুষ।
তার হুম। মানে এটা নয় যে এরকম হচ্ছে কিছু পাজলিং কথা বললেই যে সেইটা যে সত্যি সেরকম কিন্তু নাও হতে পারে। এরকম হতে পারে যে we are misinterpreting something এরকম হতেই পারে। যে it is pretty simple এর একটা pretty simple একটা existence আছে, একটা emergent property তার বেশি আর কিছু না। এই যে তুমি যে কটা ডেফিনিশন দিয়েছো এটার একটাও কিন্তু falsifiable নয়। একটা সেই অর্থে একটা কম্পিউটারের, একটা চ্যাট ভাই জিপিটির, সবারই একটা কনসিস্টেন্স থাকতে পারে। লাস্টের দুইটা কিন্তু আপনার falsifiable। লাস্টের দুইটা আমি বলছিলাম যে ইট ক্যানট বি এক্সপ্রেসড ইন টার্মস অফ আদার ফিজিক্যাল ফেনোমেনা, আর এটা হলো হইতেছে যে ইট ইজ টোটালি ইনঅ্যাক্সেসিবল কোথায়? ফ্রম আ থার্ড পারসন তাহলে পয়েন্ট অফ তুমি ভিউ। এই দুটো কিন্তু আপনার falsify তা আমি তো করতে পারেন। কারণ আপনি কোথায়? যদি একটা অন্ধ লোককে কি করে করবে? সাকসেসফুলি বুঝাইতে পারেন যে লাল রং কি জিনিস, আপনি যদি একটা অন্ধ লোককে সাকসেসফুলি বুঝাই দিতে পারেন যে লাল রং কি জিনিস উইথ ইলেকট্রোম্যাগনেটিজম এন্ড হোয়াট নট, তারপর আপনি তার অন্ধত্ব কিওর করার পর তাকে একটা ওয়াটারমেলন ধরাই তুমি দিলেন এটা আর সে বোঝানোর বলল যে কথা ভিতরের বলছো? অংশটা লাল। তুমি বোঝানোর কথা বলছো যে তুমি আহ, বলছো বাই ভার্বালি, ভার্বালি কথাটা বলছো, তাই না? ভার্বালি বোঝানো মানে বলছো ভার্বালি, মানে কথার মাধ্যমে বলছো, তাই না? বোঝানো যদি এরকম হয় যে এক তুমি একটা ইলেকট্রন, হ্যাঁ, হ্যাঁ, এক কথার মাধ্যমে না, মনে করেন বলো। অন্ধ লোককে ওই যে হাত দিয়ে ট্যাকটাইল স্টিমুলেশন দিয়ে বোঝানো যায় না, ওইভাবেও বুঝান, কিন্তু আপনি তো অন্য ট্যাকটাইল কোনো স্টিমুলেশন দিয়ে তো ফিজিক্যাল দেখো ট্যাকটাইল স্টিমুলেশন দিয়ে তুমি তো আর তুমি সেখানে একটা স্পর্শের ব্যাপারটা তুমি বোঝাতে পারো, তাই না? তোমাকে যদি একটা ভিজুয়াল এর ব্যাপারটা বোঝাতে হয় যে লাইট সেনসেশন এই জিনিসটা কি? সেই জিনিসটা বোঝাতে হয় তাহলে কিন্তু ভিজুয়ালি বোঝাতে হবে, তাই না? জি কারণ জি এই সবগুলোর সেনসেশন এবং ইন্টারপ্রিটেশন আলাদা, আলাদা। তুমি তো আর ট্যাকটাইল সেনসেশন দিয়ে কিরকম সাউন্ড হয় বা কিরকম সাউন্ড হয় সেই জিনিসটা তো বোঝানো যায় না। আর এইজন্য হেলেন কেলার সে এই জিনিসগুলো চিনলেও সে কথা বলতে পারত না। কারণ সে জানতো না যে এগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয়, তাই না? মানে এই সেনসেশন গুলো আলাদা, আলাদা জিনিস। তাহলে এই যে আমি বলতে চাইলাম যে একটা ফোনের বা আ একটা চ্যাট জিপিটির বা একটা এই টেবিল ল্যাম্পের এইটার যে একটা কনসিয়াসনেস নেই, সেই জিনিসটা কি আমরা এই ডেফিনিশন থেকে আইডেন্টিফাই করতে পারবো? তার উত্তর হচ্ছে না, এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু কনসিয়াসনেস আমরা যদি জেনারেলি বলতে চাই, তুমি যে জিনিসটাকে বলছিলে যে একটা somnambulist একজন স্লিপ ওয়াকিং, তার তো তুমি বলছো কনসিয়াসনেস নেই। তাহলে কি তুমি এটা প্রমাণ করতে পারবে যে তার সে কনসিয়াস নয়? এই ডেফিনিশন থেকে তুমি সেই জিনিসটা তো প্রমাণ করতে পারবে না, তাই না? তুমি কিন্তু আগেই বললে যে এই জি ভাইয়া। somnambulist সে কিন্তু সে স যে ঘুমিয়ে, ঘুমিয়ে হাঁটছে সে কিন্তু কনসিয়াস নয়। বললে না? বা ধরো ভাইয়া একজন সেটা যে ইয়েতে আছে, হ্যাঁ, হ্যাঁ বলো। ভাই, সেই স্লিপ ওয়াকিং এর এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম, কিন্তু আমি কিভাবে ডিটারমাইন করলাম যে সে আসলে কনসিয়াস না? কারণ আমি তাকে জিজ্ঞেস করছি তুমি যখন এখানে হাইটে হাইটে আসছো তুমি কি কনসিয়াস ছিলা কিনা, তখন সে আমাকে বলছে যে না আমি কনসিয়াস ছিলাম না। এবং আমি ধরেই নিয়েছি যে সে আমাকে মিথ্যা কথা বলতেছে না, বা আহ, তার তার কোনো মেমোরি লস নাই। এমন হতে পারে যে সে আসলে আচ্ছা, কনসিয়াস ছিল বাট তার তার মেমোরি কাজ করতেছিল না। রাইট? আপনি জানবেন যে আচ্ছা এরকম সার্জারিতে মাঝে যদি মাঝে হয়, এমন হয়, মাঝে মাঝে আচ্ছা একটা মাঝে মাঝে একটা জিনিস অ্যানাস্থেসিয়া দেওয়ার পর মানুষ আনকনসিয়াস হয় না, বাট ঠিকই পেন ফিল করতে পারে, বাট তাদের মেমোরি ফর্ম হয় না। সো তো ব্যথায় হুম, কাতরাইতে থাকে, কিন্তু মানে ব্যথায় কাতরাইতে থাকে না, ব্যথা পেইন ফিল করতে পারে, বাট দে ডোন্ট রিমেম্বার ইট আফটারওয়ার্ডস। সো এই হুম। স্লিপ ওয়াকিং এর ক্ষেত্রে কিন্তু আমি 100% ডিসপ্রুভ করতে পারবো না যে সে আসলে কনসিয়াস ছিল কি ছিল না। কারণ আমি ধরেই নিতেছি যে তার মেমোরি হইতেছে রিলায়েবল, তার ভার্বাল অ্যাকাউন্ট হইতেছে রিলায়েবল। এগুলো যদি আপনি আগে থেকে ধরে না নেন, দেন ইউ ক্যান নেভার নো ইফ হি ওয়াজ কনসিয়াস। ধরো হচ্ছে আফজাল গুরু সে সবাইকে খুন-টুন করার পরে সে বলল যে আমি তো তখন স্লিপ ওয়াকিং করছিলাম। তাহলে কি সে লিগ্যাল পেনাল্টি থেকে বেঁচে যাবে? আমি ভাইয়া কনসিয়াসলি লিগ্যাল কাজটা করিনি। পেনাল্টি তাকে উম, এখন লিগ্যাল পেনাল্টি তাকে আপনি দিবেন কিভাবে? আপনার তো আগে আহ, আমরা আগে থেকে ধরে নিছি যে আনকনসিয়াস ভাবে এত প্ল্যান্ট কাজ করা যায় না, বা সে আহ, বলে তো আহ, এই আহ, জিনিসটা তুমি তো বললে যে এই দুটোর মধ্যে কোনো ডিফারেনশিয়েট করতে পারবে না। আনলেস এন্ড আনটিল ইউ আস্ক সামওয়ান, যতক্ষণ না তুমি জিজ্ঞাসা করবে কাউকে যে, "হ্যাঁ ভাই তুই স্লিপ ওয়াকিং করছিলি কিনা?" সে যতক্ষণ না বলছে যে হ্যাঁ বা না সত্যি কথা বলছে। সে তোমাকে বলে যে, "না আমি কনসিয়াস ই ছিলাম।" তোমাকে বিশ্বাসই করতে হবে কনসিয়াস। সে যদি বলে, "না আমি কনসিয়াস ছিলাম না।" তোমাকে বিশ্বাস করতে হবে সে কনসিয়াস ছিল না। সে স্লিপ ওয়াকিং করছে। তার মানে আমাদের এই কনসিয়াস এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদেরকে একটা ডিফাইন করতে হবে, তাই না? তার মানে আমাদেরকে এই জিনিসটাও জানতে হবে
যে একজন স্লিপ ওয়াকিং এর মধ্যে কি, কি কাজ করতে পারে, কি, কি কাজ করতে পারে না। সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাদের রেসপন্স কি হতে পারে? তারা কিভাবে রেসপন্সিভ হতে পারে? এই জিনিসগুলো আমরা দেখতে পারি, তাই না? তার মানে একজন স্লিপ ওয়াকিং এর মধ্যে একটা স্লিপ ওয়াকিং এবং যে স্লিপ ওয়াকিং করছে না, এই দুটোর মধ্যে রেসপন্স এর মাধ্যমে তাকে কিছু কোয়েশ্চেন করলে বা কিছু জিজ্ঞাসা করলে সেই জিনিসগুলো বলতে সেগুলো থেকে আমরা সেগুলো থেকে আমরা তার ওরিয়েন্টেশন এগুলো থেকে আমরা অবজেক্টিভলি প্রমাণ করতে পারি, তাই না? এটা সবাই করতে পারে। সবাই আ দাবি করতে পারে যে আমি কনসিয়াসলি এই জিনিসটা করিনি। আমি স্লিপ ওয়াকিং এর মধ্যে এই জিনিসটা করেছি। হ্যাঁ ভাই, এটা অনেক সুন্দর একটা এক্সাম্পল দিলেন। আসলে আপনার এক্সাম্পল গুলো অনেক ভালো হয়। এটা আহ, মানে এক্সাম্পল গুলো আসলে আমি মানে এটা আপনার এক্সাম্পল গুলো সুন্দর হয়। এই এক্সাম্পলটা আপনি দিলেন যে মনে করেন যে ও মনে করেন আমি বললাম যে আহ, আমি যখন মানুষকে খুন করলাম, হ্যাঁ, তখন আমি আসলে স্লিপ ওয়াক করছিলাম। কিন্তু আমরা জানি যে স্লিপ ওয়াকিং এর সময় আপনার এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা পসিবল না, এত সুন্দরভাবে রিয়াক্ট করা পসিবল না যে আপনি 6 জনকে একা খুন করে ফেলবেন। বাট আমার প্রশ্ন হচ্ছে যে হাউ ডু উই নো দ্যাট? এটা আমরা জানি হইতেছে আমরা স্লিপ ওয়াকিং আগেও রিসার্চ করছি, এবং আগেও যে রিসার্চ করছি ওইটা আমরা সাবজেক্টিভ রিপোর্টের ভিত্তিতেই করছি। এবং সাবজেক্টিভ রিপোর্টের সময় আমরা ধরেই নিছি যে একজন মিথ্যা কথা বলে, কিন্তু সবাই একসাথে মিথ্যা কথা বলতে পারে না, এবং মানুষের দেখো এই মেমোরি এই ইন্ট্যাক্ট থাকে। এই জিনিসটাই আমি বলতে মেমোরি চাইছি। হইতেছে reliable এই একটা জিনিস। জিনিস এই জিনিসটাই আমি বলতে চাইছি যে তুমি ভাবছো যে এই যে প্রি-অকুপাইড নোশন এই জিনিসটা হয়তো বায়াসড একটা। সেখান থেকে আমরা বায়াসনেস থেকে আমরা এই জিনিসটা করছি। আমি বলতে চাইছি না, এই প্রি-অকুপাইড নোশনটা থাকলেও সেই জিনিসটা কাজ করে। আমরা বারবার দেখছি এই জিনিসটা কাজ করে। এবং সেইজন্য সেটাকে ভ্যালিডেটেড প্রুফ আছে আমাদের কাছে যে এই জিনিসগুলো কাজ করে। সেটাই বললাম যে আমাদের কাছে ব্রেন থাকলেও আমরা আগে জানতাম না যে সেরোটোনিন কিভাবে কাজ করে। কিন্তু আমরা যখন অবজেক্টিভলি একটা ভ্যালিডেটেড পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখছি এটা এই জিনিসটা কাজ করে, আমরা অ্যাসোসিয়েশন স্টাডি করে দেখছি এই জিনিসটা কাজ করে। ওই প্রি-অকুপাইড নোশনটা কিন্তু কাজ করছে। থাকলেও কোনো সমস্যা হচ্ছে না। সেটা কিন্তু আমাদের জাজমেন্টকে ক্লাউড করছে না। তাই না? ভাই, তুমি আই ভাবছো যে এগ্রি এই উইথ ইউ জাজমেন্টটাকে হয়তো 200%। ক্লাউড আমি আপনার করছে। সাথে, হ্যাঁ ভাই, আমি তো আপনার তুমি সাথে ভাবছো যে এই 200% জাজমেন্টটাকে এগ্রি করি। ক্লাউড আপনি যা করছে। যা বললেন আপনার, না না, বুঝতে আমাদের পেরেছি। আমি জাজমেন্ট তোমার ক্লাউড ইয়েটা করছে না। বুঝতে আই পেরেছি। এগ্রি উইথ ইউ 200। করছে না। জি জি জি, বাট হুম। আমার আ- আ- আপনি লাস্টে যেটা বলেন আই এগ্রি উইথ ইউ 200%, যে প্রি কনসিভ নোশনটা যে আমরা নিয়ে আগাইতেছি, ইট সিমস টু ওয়ার্ক, এন্ড এই জন্য এটাকে আমরা প্রি কনসিভ নোশন বলতে পারি, বাট বায়াস বলতে পারি না, বিকজ ইট ওয়ার্কস, ইট প্রডিউসেস রেজাল্টস, এটসেট্রা। এখানে আমাদের 100% এগ্রিমেন্ট, কোনো সমস্যা নেই। বাট এখন মানে এই জায়গা থেকে যে প্রশ্নটা আমার জাগে, যে সেটা হচ্ছে যে আপনি যেহেতু অ্যাকনোলেজ করলেনই যে একটা প্রি কনসিভ নোশন নিয়ে আমরা আগাচ্ছি, তো এখানে আমার প্রশ্ন হচ্ছে এই প্রি কনসিভ নোশন এটা কি আপনার সায়েন্টিফিক মেথডের মধ্যে পড়ে কি পড়ে না? কারণ হচ্ছে সায়েন্টিফিক এই মেথডে যে কিন্তু এই জিনিসটা বললাম অন্য কোনো ঠিক। এক্সপেরিমেন্টে আমরা কিন্তু এই ধরনের প্রি কনসিভ নোশনে আগাই না। জাস্ট কনসিয়াসনেস এর ক্ষেত্রে এই দেখো, এই ধরনের বুঝতে অনেকগুলো প্রি পেরেছি। কনসিভ না, না, নোশনে এরকম না, আগাতে এরকম হয়। না, না, এরকম নয়। এরকম নয় কিন্তু ব্যাপারটা। এই যে আমি তোমাকে বললাম না যে 1947 এ এপ্রিল মাসে তখন উইল স্ল্যাম হ্যাঁ, প্রিকনসিভ আর নোশন তো আগে রিয়ালিটি ইজ রিয়েল, এটা প্রিকনসিভ নোশন না? সেটাই। হ্যাঁ সে অবশ্যই, এটা এই প্রি জিনিসটাই কনসিভ বলছিলাম নোশন। যে উইল ইসলাম দেন আর এই আপনি একটু রবার্ট প্রমাণ সি করতে পারবেন যে রাদারফোর্ড। রিয়ালিটি ইজ রিয়েল? ফারাজ ভাই যদি আমাকে এই প্রশ্নটা করেন তার উত্তর হচ্ছে না, আমি এই জিনিসটা প্রমাণ করতে পারব না যে রিয়ালিটি ইজ রিয়াল। কারণ এই যে হাইপোথিসিসটার কথা বলছেন এটা একটা আনফলসিফায়েবল হাইপোথিসিস। এক্স্যাক্টলি। নিশ্চয়ই। আর এইজন্যই আমি জিনিসটা বললাম যে ওই তখনই একটা উদাহরণ দিচ্ছিলাম যে এপ্রিল মাসে 1947 এটা আমার খুব ফেভারিট একটা উদাহরণ। যে উইল ইসলাম আর রবার্ট সি রাদারফোর্ড এরা কি করেছিল? এরা শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট করেছিল কারণ তাদের কাছে একটা বেটার প্রিসিশন নিয়ে এই এক্সপেরিমেন্ট করাটা পসিবল ছিল। কি করেছিল? যে হাইড্রোজেনের যে স্পেকট্রাম গুলোকে সেগুলো তারা আরো খুঁটিয়ে, খুঁটিয়ে দেখেছিল। তাদের কাছে এই যে এই তাদের কাছে যে ইয়েটা ছিল তারা 1:100 মিলিয়ন এই এরর এর মাধ্যমে এরর ইয়েতে প্রিসিশন এ তারা দেখতে পারত এই ইয়েগুলোকে এই যে স্পেকট্রাম গুলোকে দেখতে পারত। তো স্পেকট্রাম এর তো আরো অনেকগুলো সূক্ষ্ম ব্যান্ড আছে। সেই জিনিসগুলো তো আগেও জানা ছিল। কিন্তু তারা আরো প্রিসাইজলি এই জিনিসগুলোকে দেখলো এবং তারা পল ডিরাকের যে হাইজেনবার্গের যে ইকুয়েশন গুলো সেগুলোকে মিলিয়ে দেখছিল। তারা দেখলো সেখানে একটা ডিসক্রিপেন্সি আছে। তারা শুধুমাত্র এটা দেখেছিল কারণ হচ্ছে তাদের কাছে একটা মেথড ছিল যেটা বেটার। তো সায়েন্স তো তাই করে সবসময়। সায়েন্স কিন্তু এরকমই এই যে বায়াস কথাটার সাথে ফারাজ ভাই এইজন্যই ডিসএগ্রি করল। যে বায়াস মানে আমি ধরে নিয়েছি যে এটা সত্যি এবং সেটা থেকে আমি আর কখনো নড়চড় করি না।
কিন্তু সায়েন্স কিন্তু এইভাবে আগায় না। সায়েন্স এইভাবে এগোয় না কখনো। কি করে সায়েন্স? সায়েন্স যদি তুমি কোনো হুম একটা নতুন হাইপোথিসিস নিয়ে আসতে পারো, আমরা প্রত্যেকে সেই জিনিসটা তুমি যদি এরকম বলতে পারো যে এটা একটা নতুন মেথড হতে পারে। এরকম একটা টেস্টেবল যদি প্রেডিকশন নিয়ে আসতে পারো, হতেই পারে। ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। সেই জিনিসটা কিন্তু falsifiable হতে হবে, সেই জিনিসটা টেস্টেবল হতে হবে এবং সেটা একটা অ্যাসোসিয়েশন থাকতে হবে। অ্যাসোসিয়েশন স্টাডি দেখাতে হবে। যদি এরকম না হয় যে একটা ধরো বৃষ্টির ডাকের সাথে ওই ব্যাঙের বিয়ের সাথে বৃষ্টির কোনো অ্যাসোসিয়েশন স্টাডি আছে? না। যদি থাকতো তাহলে দেখতে আরবেও অত ঝামেলা না করে ব্যাঙের বিয়ে দিত। আ এই সাহারা মরুভূমিতেও ব্যাঙের বিয়ে দিত, সাথে বৃষ্টি হতো। কিন্তু এই অ্যাসোসিয়েশন স্টাডি কি আছে? না। এখন যদি বলে এটা একটা তো প্রি কনসেপ্ট নোশন যে না ব্যাঙের বিয়ে দিলে সে বৃষ্টি হয় না। এইটা একটা প্রি কনসেপ্ট নোশন নিয়ে এগোচ্ছে। তাই জন্য লোকে হাসাহাসি করছে। হাসাহাসি করত না যদি একটা দেখিয়ে দিতে যে, "হ্যাঁ ভাই ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হয়। ইমিডিয়েটলি বৃষ্টি হয়।" দেখাতে পারতে আমার কি তাতে কোনো সমস্যা আছে? না। ইস ইট ওয়েলকাম? নতুন আইডিয়া কি ওয়েলকাম? অবশ্যই ওয়েলকাম। ব্যাঙের বিয়ে দিলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি আর নতুন এই ঝামেলা করে আবার এই আর্টিফিশিয়াল রেইন এই সেই করতে যাবো কেন? এই বা এই ব বেশ এটা করে ব্যাঙ্গালোরে। এত জলের প্রবলেম, হ্যাঁ? সাথে ব্যাঙের বিয়ে দিত সবার ঘরে, বৃষ্টি হতো, তাহলে জলের প্রবলেম সলভ হয়ে যেত। অসুবিধা কি আছে? এর মধ্যে হুম প্রি-কনসেপ্ট আচ্ছা নোশন নিয়ে এগোনোর তো কিছু আহ, ইয়ে নেই। তাই না? হুম হুম এই ফারাজ আহ, ভাই আমার মনে ফিলোসোফারের আমার সাথে আজকে প্রচুর কথা হয়েছে। ফিলোসোফারের সাথে আজকে পরের দিন